আমাদের পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে আমি আজকে আপনাদের সাথে সাক্ষ্য আইনের ১৬৭টা ধারা, ৩টা খণ্ড, ১১টা অধ্যায় কিভাবে শুধুমাত্র ৭টা ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায় সেই বিষয়টা খুব সরলভাবে উপস্থাপন করতে যাচ্ছি। তো শুরুতেই আমি আপনাদেরকে অভয় দিয়ে বলছি, কোনো আইনই আসলে মুখস্থের বিষয় না। প্রত্যেকটা আইন হচ্ছে বুঝে বুঝে পড়ার বিষয়, জানার বিষয়। আমরা প্রত্যেকটা আইন বুঝে বুঝে পড়বো, জানবো এবং ট্রিক্স ভিত্তিক মনে রাখবো। আমরা আইনগুলাকে যদি ট্রিক্স ভিত্তিক মনে রাখি তাহলে আমাদের দীর্ঘদিন আমাদের মেমোরিতে থাকবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। তো সেই ট্রিক্স ভিত্তিক কিভাবে আমরা সাক্ষ্যের মতো একটা জটিল এবং অনেক কঠিন একটা আইন সবাই বলে থাকে, সেই আইনটাকে কিভাবে খুব সহজে শেখা যায়, এটা আমি আজকে আপনাদেরকে বিস্তারিত 7টা ট্রিক্সের মাধ্যমে লেভেল 2 পর্যন্ত আলোচনা করব। আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়ে গেছেন আমাদের বিভাগীয় যে পদোন্নতি পরীক্ষাটা, এই পরীক্ষায় ভালো করার জন্য আমাদের পড়ার ধরনটাকে চেঞ্জ নিয়ে এসেছি আমি। এবং সময়ের বিবর্তনে দেখবেন সবাই আমার এই মাধ্যমটাকে বেছে নেবে। সবাই এখন একই স্টাইলে পড়ায়, 1 থেকে 167 পর্যন্ত পড়ানো শুরু করে, সবাই ওইটাতে অভ্যস্ত। তো আমি সম্পূর্ণ ব্যতিক্রম চিন্তা ভাবনার জায়গা থেকে এইভাবে আপনাদেরকে পড়াই এবং আপনাদের কাছ থেকে এটা খুব সাড়াও পাচ্ছি। এই গত 1 মাসে যারা আমার সাথে জয়েন করেছেন, আপনাদের ইমপ্রুভমেন্ট আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারতেছেন। যারা প্রতিদিন লিখিত যে হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কটা সাবমিট করতেছেন, আমাদের ক্লাসের পিডিএফটা অনুসরণ করে দেখে দেখে লেখে আপনি সাবমিট করতেছেন, ওই সময় ব্রেনটা আপনার অটোমেটিক আপনার এই ট্রিক্সের সাথে খেলা করতেছে। এই কারণে একটা সময় গিয়ে আপনার এই ট্রিক্স গুলাও লাগবে না, ট্রাস্ট মি। কিন্তু আপনাকে এই ট্রিক্স প্রথম অবস্থাতে আপনাকে শিখিয়ে ছাড়বেই। ট্রিক্স গুলা আপনি যত দুর্বল লেভেলের স্টুডেন্ট হন, যদি একটু পড়ার টেবিলে মনোযোগ দিয়ে বসেন, আর কিছুই না। তাহলে আমি এই সাক্ষ্য আইনটা পড়াইতে গিয়ে আপনাদের প্রথমেই কিন্তু 2টা টার্মস শিখাইছি। 2টা টার্মস বলতে দেওয়ানি এবং ফৌজদারি। তো এই দেওয়ানি এবং ফৌজদারি মামলা বলতে আপনারা কি বুঝেন, এটা কিন্তু আপনাদেরকে আমি শুরুতে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছি। দেওয়ানি এবং ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা কোনগুলো এটা বোঝা লাগবে এই আইনটা শিখতে গেলে। দেওয়ানি মামলা হচ্ছে কোনগুলো, যেগুলো আমাদের জায়গা জমি এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যখন প্রশ্ন ওঠে এবং ওই বিষয়গুলো নিয়ে বিজ্ঞ আদালতে যখন বিচার কার্য চলমান থাকে, বিচারাধীন থাকে, ওগুলা হচ্ছে কি দেওয়ানি মামলা। আর ফৌজদারি মামলা বলতে আমরা বুঝি সাধারণত খুন, দস্যুতা, ডাকাতি, এই টাইপের যে অপরাধগুলো আছে এগুলাকে আমরা ফৌজদারি মামলা হিসেবে জানি। তো এই আইনটা মূলত দেওয়ানি এবং ফৌজদারি মামলার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আমি বলি সাধারণত। সেটা কিভাবে, আপনার যদি আমরা বলি যে সাক্ষ্য আইনটা কাকে বলে, শুরুতে আমাদের সাক্ষ্য আইনের সংজ্ঞাটা জেনে নিতে হবে যে আইনটা আমরা পড়বো। তাহলে সাক্ষ্য আইনের সংজ্ঞাটা পুরা 167টা ধারা বিশ্লেষণ করলে, পর্যালোচনা করলে আমরা সাক্ষ্য আইন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাই এবং নিজের মতো করে একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি। সাধারণত কি দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধি মামলায়, সাধারণত দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি মামলায় যেই ঘটনা, ওই ঘটনাগুলাকে যখন বিজ্ঞ আদালতে মানে বিচার কার্য চলমান থাকে, ওই বিষয়টাকে প্রমাণ করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিজ্ঞ আদালতে, বিজ্ঞ আদালত যেই ধরনের সাক্ষ্য উপস্থাপন করতে বলে, হ্যাঁ, সেই ধরনের সাক্ষ্য উপস্থাপন করা হয় এবং সেই সাক্ষ্য উপস্থাপনগুলা বিজ্ঞ আদালত পর্যালোচনা বিশ্লেষণ করে থাকে। তাছাড়া আমরা এই যে এই বিষয়গুলাকে বিজ্ঞ আদালত কিভাবে মানে নির্ণয় করে, এই সকল কিছুর মূল্যায়নের ভিত্তিতে যে নিয়ম কানুনটা যে আইন
প্রণয়ন করে তাকে মূলত আমরা সাক্ষ্য আইন বলে থাকি। এখন দেখেন, আমি সাক্ষ্য আইনের সংজ্ঞাটাকে এখন নিজের মতো করে বলেছি, কিন্তু খাতায় লিখতে গেলেও কিন্তু আমি এভাবেই লিখবো, ঠিক আছে কিনা? কিন্তু আপনাদের আমি দিয়েছি কিভাবে, ভিন্নভাবে দিছি, ভাষাগত জ্ঞানটা ওখানে দিছি অন্যভাবে। আবার এভাবেও বলছি যে সাধারণত দেওয়ানি এবং ফৌজদারি মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যে আইন সত্য ও সঠিক পথের দিক নির্দেশনা প্রদান করে সেই আইনকে সাক্ষ্য আইন বলে। তো এভাবেও বলছি, কিন্তু আপনার ভিতর থেকে যেই ভাষাটা, যেই জ্ঞানটা আপনি আহরণ করবেন, সেটাই কিন্তু পরীক্ষার হলে আপনার ডেলিভার করতে হবে। এই জন্য আমি বলেছি যে যে কোনো আইন বুঝে বুঝে পড়তে হবে। তাহলে সাক্ষ্য আইনটা আপনি কি বুঝলেন, এটা সংজ্ঞাটা কি, এটা নিজের মতো করে যদি আপনি না লিখতে পারেন তাহলে কোনো লাভ নেই, আপনার এই আইন পড়াটাই বৃথা। আচ্ছা, তাহলে সাক্ষ্য আইনের সংজ্ঞাটা আমরা বুঝে গেছি। এখানে দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা, এই টার্মস দুইটা বুঝলেই আমরা সাক্ষ্য আইনের সংজ্ঞাটা দাঁড় করাতে পারবো। এর পরবর্তীতে যদি আপনি আসেন, এই সাক্ষ্য আইনে কয়টা অধ্যায় আছে এটা আপনাকে জানতে হবে, কয়টা খণ্ড আছে এটা আপনাকে জানতে হবে। এই সাক্ষ্য আইনে খণ্ড আছে টোটাল 3টা খণ্ড, আর ধারা হচ্ছে 167টা ধারা, 11টা অধ্যায়। এখন এটা হচ্ছে আমাদের, আমি আবার আপনাদের আরেকটা কথা সবসময় বলি যে সাক্ষ্য আইনটা যখন আপনি পরীক্ষার খাতায় লিখবেন, অর্থাৎ সাক্ষ্য আইন থেকে তো পরীক্ষার প্রশ্নে অবশ্যই আসবে, যখন পরীক্ষার খাতায় লিখবেন আপনি এইভাবে লিখবেন 1800, এটা তো কালি নাই দেখা যাচ্ছে, 1872 সালের 1 নং সাক্ষ্য সংশোধন সংশোধন আইন 2022 এর ডট ডট ডট, অর্থাৎ আপনি যখন এই সাক্ষ্য আইন থেকে কোনো প্রশ্ন আসবে, তখন পরীক্ষার হলে চোখ বন্ধ করে আপনি 1872 সালের 1 নং সাক্ষ্য ব্র্যাকেটের সংশোধন আইন 2022 এর ডট 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 লিখে ফেলবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আচ্ছা, এখন আসেন, এই সাক্ষ্য আইনের সংজ্ঞাটা আমরা জানলাম এবং সাক্ষ্য আইনের কয়টা খণ্ড আছে এটাও জানলাম। সাক্ষ্য আইনের খণ্ড আছে, আচ্ছা প্রথম থেকে আবার একটু বলি। সাক্ষ্য আইনের আপনার সংজ্ঞাটা জানলেন, তারপরে এখানে খণ্ড আছে কয়টা, খণ্ড খণ্ড হচ্ছে 3টি। তাহলে এমসিকিউ পরীক্ষায় আসে সাক্ষ্য আইনের খণ্ড কয়টি, 3টি। আর সাক্ষ্য আইন কত সালের আইন, 1872 সালের আইন। সাক্ষ্য আইন কত নং আইন, 1 নং আইন। সাক্ষ্য আইন কি ধরনের আইন, সাক্ষ্য আইন হচ্ছে পদ্ধতিগত আইন। তাহলে এই যে পরে হচ্ছে সাক্ষ্য আইনের খণ্ড 3টি। তো প্রথম খণ্ডে কয়টি অধ্যায় আছে, প্রথম খণ্ডে অধ্যায় আছে কয়টি, প্রথম খণ্ডে 2টি অধ্যায়। এই 2টি অধ্যায় হচ্ছে প্রথম, দ্বিতীয়। আর দ্বিতীয় খণ্ডে অধ্যায় হচ্ছে 2 এর ডাবল 4, 4টি। এখানে অধ্যায় অধ্যায় কত, দ্বিতীয়র পরে তৃতীয়, 2 এর ডাবল 4, 4 হবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 6টা, এই 4টা অধ্যায়। আর বাকি আমাদের তৃতীয় খণ্ডে অধ্যায় হচ্ছে 2, 4, 6, আর থাকে 5টি বাকি, তাহলে 5টি। এখানে হচ্ছে সপ্তম থেকে 11তম অধ্যায় পর্যন্ত এই 5টি অধ্যায় রয়েছে। তো এখান থেকে আপনাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এমসিকিউ দিতে পারে। তো সেই এমসিকিউটা যেন আপনি পারেন, সেই জন্য আমি ওই ট্রিক্স ভিত্তিক আপনাদের শিখাই দিচ্ছি এটা কিভাবে মনে রাখবেন। তাহলে এটা হচ্ছে আপনার প্রাইমারি লেভেলের, এই জিনিসটা আপনাকে জানতে হবে। তো আমি আপনাদের এই সাক্ষ্য আইন পড়ার জন্য শুরুতে 2টা টার্মস বলেছিলাম, একটা হচ্ছে দেওয়ানি মামলা আর একটা হচ্ছে ফৌজদারি মামলা। এই 2টা টার্মস আপনাকে অবশ্যই বুঝতে হবে।
ওইটা বোঝা শেষ হলে পরবর্তী দুইটা টার্মস হচ্ছে বিচার্য বিচার্য ও প্রাসঙ্গিক বিষয়। বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়, এই বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় আলাদা আলাদা করে যদি আমরা বলি, এই দুইটা ধারা সম্পর্কেই কিন্তু সাক্ষ্য আইনের 3 ধারায় বর্ণনা করা হয়েছে। কিন্তু আমি ধারাভিত্তিক পরে যাচ্ছি, আগে আমি আপনাদের বলছি পুরো সাক্ষ্য আইনটা পড়তে হলে আমাদের শুধুমাত্র দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা এই টার্মস এবং বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় এই দুইটা টার্মস আমার আলাদা করে শিখতে হবে, বুঝতে হবে। শিখতে হবে কি বুঝতে হবে। তাহলে বিচার্য ও প্রাসঙ্গিক বিষয়, আমি একটা গল্প বলি, মানে একটা উদাহরণ দেই, যে উদাহরণের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আশা করি বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। ধরেন করিম রহিম, আমরা সবসময় পরিচিত শব্দ করিম রহিম, করিম রহিম দিয়ে এক্সাম্পল দিই। ধরেন করিম রহিমকে হত্যা করলো, ঠিক আছে? তাহলে করিম যে রহিমকে হত্যা করছে, তাহলে বিজ্ঞ আদালতে বিচার্য বিষয় কি? হত্যা করছে, হত্যার উপরেই তো বিচার হবে। তাহলে হত্যাটা হচ্ছে বিচার্য বিষয়। এখন করিম যে রহিমকে হত্যা করছে, প্রশ্ন আসে না করিম রহিমকে কোথায় হত্যা করলো, কোন জায়গায়? তাহলে ওই স্থানটা কি বিচার্য বিষয় হবে? নো, ওই স্থানটা হবে প্রাসঙ্গিক বিষয়। আবার প্রশ্ন আসে করিম রহিমকে কি দিয়ে হত্যা করলো? চাকু দিয়া। তাহলে ওই হত্যা মামলার ঘটনার সাথে চাকুটাও হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এবং করিম রহিমকে এই যে জায়গা থেকে হত্যা করছে সেই জায়গা থেকে হত্যা করে লাশটাকে আবার গুম করারও চেষ্টা করছে। কোথায় গুম করার চেষ্টা করছে? যে জায়গায় লাশটাকে গুম করার চেষ্টা করছে সেই জায়গাটাও প্রাসঙ্গিক বিষয়। তাহলে বিচার্য বিষয় হচ্ছে আমাদের কোন একটা মামলার দেওয়ানি হতে পারে, ফৌজদারি মামলা হতে পারে, ওই মামলার অপরাধটাকে বোঝানো হয়েছে। একবারে সহজ বাংলা ভাষায় বুঝেন এবং আপনি লিখবেন আমি যেরকম সহজ বাংলা ভাষায় আপনাকে বোঝাচ্ছি। কারণ আপনার এগুলা আমি তো শুরুতেই বলেছি যে আপনার মুখস্থ করার কিছু নেই, আপনি বুঝে বুঝে পড়লে এই সাক্ষ্য আইনটা একবারে সরল আইন। তাহলে কি বিচার্য বিষয় হচ্ছে অপরাধ, অর্থাৎ করিম যদি রহিমকে গুরুতর জখম করতো, ওই গুরুতর জখম নিয়ে বিজ্ঞ আদালতে বিচার হইতো। তাহলে গুরুতর জখমটাই হচ্ছে বিচার্য বিষয়। এই গুরুতর জখম করতে গিয়া করিম কি কি কাজ করছে, ওই অপরাধটা সংগঠিত করতে গিয়া, ওই সকল বিষয় হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। তাহলে আপনারা বিচার্য ও প্রাসঙ্গিক বিষয় এই যে দুইটা টার্মস আমি বললাম, এই দুইটা টার্মস কিন্তু খুব সহজেই আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন বলে আমি আশাবাদী। বিচার্য বিষয় হচ্ছে কোনো একটা অপরাধ সংগঠিত হলে সেই অপরাধের অপরাধটা এবং ওই অপরাধটা বিজ্ঞ আদালতে বিচার হবে। আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ওই অপরাধের সাথে সংশ্লিষ্ট যত ধরনের বিষয় আছে যেটা এই অপরাধকে সংগঠিত করতে সহায়তা করছে, সেই সকল বিষয় হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? কারা কারা বুঝছেন একটু রেসপন্স করেন, কুইক রেসপন্স। আচ্ছা ফাইন, অনেকেই বুঝে গেছেন, অনেকেই বুঝছেন, বাহ, অনেকেই বুঝে গেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেকেই বুঝে গেছেন যে সাক্ষ্য আইন বুঝতে হলে, বুঝে বুঝে পড়তে হলে আমাদের বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা লাগবে। এখন আসি আমরা একবারে সাক্ষ্য আইনের গোড়া থেকে, একবারে ট্রিক্স ভিত্তিক আলোচনা থেকে এখন আসি। ট্রিক্স ভিত্তিক আলোচনা, এটা লিখবো না আমি, ট্রিক্স ভিত্তিক আলোচনা আপনাদের সাথে আই কন্টাক্ট করে আমি শেয়ার করব। ট্রিক্স ভিত্তিক আলোচনা হচ্ছে আমরা সাক্ষ্য আইনটাকে 7টা ট্রিক্সের মাধ্যমে আজকের ক্লাসে উপস্থাপন করব। এই 4টা ক্লাসের মাধ্যমে আপনারা এই বিষয়গুলো আয়ত্ত করেছেন। তো এই যে সাক্ষ্য আইনটা, এই সাক্ষ্য আইনের যে আমরা প্রথম দুইটা ট্রিক্স বলেছিলাম, এই প্রথম দুইটা ট্রিক্স দিয়ে আমি সাক্ষ্য আইন পড়ানোর এন্ট্রি নিয়েছি আপনাদের সাথে। আসলে সাক্ষ্য আইনটা কিভাবে ট্রিক্স ভিত্তিক পড়া যায়, শেখা যায়, সেই এন্ট্রিটা আমি আপনাদের সাথে নিয়েছি। এখন খুব মনোযোগ দেন, সবাই সবাই নিবিড় ভাবে নিরিবিলি থাকেন, এবং আমি যেই ক্লাসটা করতেছি এটা আজকে আপনাদের সাক্ষ্য আইনের জন্য বেস্ট ক্লাস হতে চলেছে। এবং আপনারা প্রত্যেকেই এই ক্লাসটা অ্যানালাইসিস করে ভিডিওটা টেনে টেনে বারবার দেখবেন, খাতায় লিখে প্র্যাকটিস করবেন। এর ভিতর থেকে সবকিছু আপনার পরীক্ষায় থাকবে, এর বাইরে কিছুই আসবে না।
সুতরাং এই ক্লাসটা আপনাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথম দুইটা ট্রিক্স গুলো হইতো, প্রথম দুইটা ট্রিক্সের মাধ্যমে আমরা পুরো সাক্ষ্যটাকে প্রথম কভার দিছিলাম। প্রথম দুইটা ট্রিক্স কি ছিল আমাদের? প্রথম যে দুইটা ট্রিক্স ছিল, প্রথম দুইটা ট্রিক্স ছিল আমাদের, আমি বলেছিলাম আপনাদের কোনো মামলার বলতে হচ্ছে ওই যে দেওয়ানি বা ফৌজদারি মামলা, দেওয়ানি বা ফৌজদারি মামলার প্রাথমিক বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই। কি? দেওয়ানি ও ফৌজদারি মামলার প্রাথমিক বিষয় বা প্রাসঙ্গিক বিষয় আপনারা আমার সাথে মনে করেন, আপনারা যারা সবগুলো ক্লাস করছেন মনে করার চেষ্টা করেন। দেওয়ানি ও ফৌজদারি মামলার প্রাথমিক বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই, কিন্তু মৌখিক ও দালিলিক সাক্ষ্যের প্রয়োজন থাকলেও, মৌখিক ও দালিলিক সাক্ষ্যের প্রয়োজন থাকলেও দলিলি সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করতে হয়। এটা ছিল আমাদের নাম্বার 1 ট্রিক্স। আবার বলতেছি, দেওয়ানি ও ফৌজদারি মামলায়, কোন মামলা বলতে কি, দেওয়ানি ও ফৌজদারি মামলায় প্রাথমিক বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই, কিন্তু মৌখিক সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্য প্রমাণ করার প্রয়োজন থাকলেও দলিলি সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করতে হয়। এই যে ট্রিক্সটা, এই ট্রিক্স দিয়ে আপনারা 6টা অধ্যায় শিখেছিলেন। কোন 6টা অধ্যায় শিখেছিলেন? এই যে আমি এখন দেখে দিচ্ছি আপনাদের। প্রথম অধ্যায়, কানে খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, প্রথম অধ্যায় এই ট্রিক্স দিয়ে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অর্থাৎ 11টা অধ্যায়ের মধ্যে আমরা 6টা অধ্যায় এই ট্রিক্স দিয়ে শিখেছিলাম। তাহলে প্রাথমিক বিষয়াবলী, তাহলে প্রাথমিক বিষয় আমি শর্টকাটে লিখলাম, প্রাথমিক বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। ঠিক আছে? তাহলে প্রাথমিক বিষয় আমাদের কত ধারা থেকে কত ধারা ছিল? 1 থেকে 4 ধারা। দ্বিতীয় অধ্যায় প্রাসঙ্গিক বিষয়, মানে বিষয়ের প্রাসঙ্গিকতা, আমরা এটা লিখতে পারি প্রাসঙ্গিকতা বা বিষয়ের প্রাসঙ্গিকতা, বিষয়ের প্রাসঙ্গিকতা। বিষয়ের প্রাসঙ্গিকতা আমাদের 5 থেকে 55 ধারা। বাচ্চাটা আপনার কালি নষ্ট করে ফেলে, অনেকগুলো কালি নষ্ট করে ফেলছে কালি ছাড়া। আচ্ছা, তৃতীয় অধ্যায়, ওই যে আমরা বলছিলাম যে প্রাথমিক বিষয় বা বিষয়ের প্রাসঙ্গিকতা প্রমাণ করার প্রয়োজন নেই, তাহলে এই যে প্রমাণ করার প্রয়োজন নেই হচ্ছে তৃতীয় অধ্যায়। প্রমাণ করার প্রয়োজন নেই, প্রমাণ করার প্রয়োজন নেই ডট ডট ডট। তৃতীয় অধ্যায় এটা 56 থেকে 58 ধারা। আর মৌখিক সাক্ষ্য এটা হচ্ছে 59 থেকে 60 ধারা। আর পঞ্চম অধ্যায় দলিলি সাক্ষ্য 61 থেকে 90 এর ক ধারা। তারপরে আমরা বলছি ওই দলিলি সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, দলিলি সাক্ষ্য দ্বারা দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, দলিলি সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন 6ষ্ঠ অধ্যায় আমাদের 91 থেকে 100 ধারা। তো এই হচ্ছে আমাদের ট্রিক্স নাম্বার 1। ট্রিক্স নাম্বার 1, এই ট্রিক্স নাম্বার 1 দিয়ে আমরা এই 6টা অধ্যায় খুব সহজেই আমরা মনে রাখতে পারি। এখন হচ্ছে ট্রিক্স নাম্বার 2। সবাই সব মানে পুরা এতদিন যতগুলো ক্লাস করছেন সাক্ষ্য আইনের উপরে সবগুলো তো রিভিশন হবেই, প্লাস আপনাদের লেভেল 2 এর আলোচনাও পাবেন। নতুনত্ব পাচ্ছেন না এখন?
লেভেল 2 এর আলোচনা এর মধ্যে ইনক্লুড আছে। তাহলে আমরা এই ট্রিক্স 1 এর মাধ্যমে এটুকু করলাম। আর ট্রিক্স 2 তে ছিল প্রমাণের দায়ভার। প্রমাণের দায়ভার প্রতিবন্ধী সাক্ষী কর্তৃক, প্রতিবন্ধী সাক্ষী কর্তৃক সাক্ষ্য গ্রহণ করে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য ও অগ্রাহ্য হলে নতুন করে বিচার করার প্রয়োজন হবে না, বা নতুন করে বিচার করার প্রয়োজন নেই। এটা হচ্ছে দ্বিতীয় ট্রিক্স। তো দ্বিতীয় ট্রিক্সের ওই যে আমরা বলছি কি প্রমাণের দায়ভার, তাহলে প্রমাণের দায়ভার বা প্রমাণের দায়িত্ব, এটা হচ্ছে সপ্তম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় এখানে শেষ, পরে 3 নম্বর ট্রিক্স সপ্তম অধ্যায় থেকে শুরু। তাহলে কত থেকে কত ধরা হবে আমাদের? 114 পর্যন্ত স্যার। 114 ধারা প্রমাণের দায়ভার সপ্তম অধ্যায়। তারপর যে প্রতিবন্ধী সাক্ষী কর্তৃক বলছি, তাহলে প্রতিবন্ধীটা জাস্ট শুধু আমরা বাক্যটাকে মেলানোর জন্য বলছি, এটা প্রতিবন্ধী না বলে আমরা বলবো প্রতিবন্ধ। প্রতিবন্ধ ইংলিশ হচ্ছে ইস্টপেল। মুট করো অবি, ইস্টপেল। এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় 115 থেকে 117 ধারা। প্রতিবন্ধী সাক্ষী, ওটা সাক্ষী হচ্ছে নবম অধ্যায়। সাক্ষী সম্পর্কিত যে বিধান আছে, এই সাক্ষ্য আইনের কোন দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিষয়কে প্রমাণ করার জন্য যত ধরনের সাক্ষী প্রয়োজন, এই সকল সাক্ষী সম্পর্কিত বিধান এই নবম অধ্যায়ের 118 ধারা থেকে 134 ধারায় বর্ণনা করা হয়েছে নবম অধ্যায়। আর দশম অধ্যায় হচ্ছে সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান। সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান, কিভাবে সাক্ষ্য গ্রহণ করতে হয়। অর্থাৎ আমরা তৃতীয় পার্টে আছি। প্রথম পার্টে তো আমাদের বলা হয়েছে যে কি প্রমাণ করতে হবে, আর দ্বিতীয় পার্টে বলা হয়েছে কিভাবে প্রমাণ করতে হবে, আর তৃতীয় পার্টে বলা হয়েছে কে বা কারা এই বিষয়টা প্রমাণ করবে এবং কি পদ্ধতিতে প্রমাণ করবে, এবং এর ফলাফল সম্পর্কিত বিধান সম্পর্কে বলা হয়েছে তৃতীয় পার্টে, একবারে নর্মাল সেন্সে নিলে। তাহলে আমরা ওই তৃতীয় পার্টে আছি আমরা। আচ্ছা, তারপরে আমরা ওই 118 থেকে 134 তো আমরা বললাম। তারপরের কথা আমরা কি বলছি, ওই কত সাক্ষ্য গ্রহণ স্যার। হ্যাঁ সাক্ষ্য গ্রহণ 135 থেকে 166। আচ্ছা, সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান কত? 135 থেকে 166। আচ্ছা, তারপর অন্যায়, অন্যায় ভাবে 166 তো বাতিল, 166 নাই, আমরা 165 বন্ধ করি। আর অন্যায় ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হলে প্রমাণ করার প্রয়োজন নেই, তাই তো? ওইটা হচ্ছে অন্যায় ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হলে ওইটা বিচার করার প্রয়োজন হবে না, এটা বলা হয়েছে আমাদের 167 ধারা 11 নম্বর অধ্যায়, একটা মাত্র ধারা। ঠিক আছে, এখন আমরা মানে অধ্যায় ভিত্তিক যেই 11টা অধ্যায় মনে রাখার জন্য যে দুইটা ট্রিক্স, এই দুইটা ট্রিক্সের আলোচনা আমাদের শেষ। এখন আসেন আমরা আমাদের যেই 3 নাম্বার ট্রিক্স, মূলত এখন আমাদের মূল পড়ায় আমরা প্রবেশ করব। মূল পড়ার প্রবেশ করার আগে আপনাদের 1 থেকে যে 4 ধারা ছিল প্রাথমিক বিষয়, এক ধারার মধ্যে আপনাদের আমি শিখাইছিলাম কোন কোন ক্ষেত্রে এই সাক্ষ্য আইনটা প্রযোজ্য হবে আর কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইনটা প্রযোজ্য হবে না। ওকে, কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইনটা প্রযোজ্য হবে, কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইনটা প্রযোজ্য হবে না। বাংলাদেশের যেই 3টা আইন আছে, সেনা নৌ বিমান বাহিনী আইন, এই সামরিক এই 3টা আইন সামরিক আদালতে কি প্রযোজ্য হবে না, 3টা আইনের সামরিক আদালতে প্রযোজ্য হবে না এই সাক্ষ্য আইনটা। বোঝা গেছে? তাহলে সেনা নৌ বিমান এবং এই সেনা নৌ বিমান বাহিনীর আইনের যে তাদের আইনের যে সালটাও শিখাইছিলাম আপনাদের একটা কৌশলে। 1952 সাল হচ্ছে ভাষা আন্দোলন হয়, 1952 সাল হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর যে আইন আছে তাদের সামরিক আইন 1952। আর 1952 আগে আমাদের 9 আছে, 1952 না, 52 সাথে 9 যোগ করলে মনে মনে যোগ করেন 61 হয়, তাহলে 1961 হবে নৌবাহিনী আইন। আবার 52 সাথে 9 এর আগে মনে মনে চিন্তা করেন 1 আছে, 1952, 9 এর আগে 1, তাহলে 52 সাথে 1 যোগ করলে 53, তাহলে 1953 সাল হবে বিমান বাহিনী আইন। তাহলে 5টা ক্ষেত্রে প্রযোজ্য হবে না, 3টা ক্ষেত্র আপনাদের শিখাই ফেলছি মাত্র একটা টেকনিক 1952 দিয়ে সেনা নৌ বিমান। আর 2টা ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেই 2টা ক্ষেত্র হচ্ছে সালিসি কার্যক্রমে। সালিসি কার্যক্রম সম্পর্কিত আইন আছে 2001 সালে, ওই আইনেও ওই সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না সালিসি কার্যক্রমে। আর হচ্ছে আপনার এফিডেভিট বা হলফনামা, এফিডেভিট বা হলফনামায় কিন্তু বিজ্ঞ আদালতে জেরা করা যায় না। এই জেরা না করার কারণে
মূলত আমরা এই সাক্ষ্য আইন এই এফিডেভিট বা হলফনামাটা প্রযোজ্য নয়। বোঝা গেছে? আর বাংলাদেশের সর্বত্রই এই আইনটা প্রযোজ্য। এই ৫টা ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আপনারা বলতে পারেন যে তাহলে অন্যান্য দেওয়ানি ফৌজদারি আদালতে তো অবশ্যই প্রযোজ্য। এছাড়াও অন্য যেই আদালতে এই সাক্ষ্য আইনের ব্যবহার আছে এই ৫টা ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রেই সাক্ষ্য আইনটা প্রযোজ্য হবে। তাহলে এক ধারাটা বোঝা অনেক জরুরি। এক ধারাটা কি আমরা সবাই বুঝতে পারছি? ওকে, ফাইন, অনেকেই বুঝছি। আচ্ছা, এবার আসেন ২ ধারা। ২ ধারা হচ্ছে বাতিল। তাহলে এখানে আমাদের ২ ধারা থেকে আর কিছু প্যারা নেওয়ার কিছু নাই। এখন আমরা যাব ৩ ধারা। ৩ ধারা হচ্ছে এই আইনের সংজ্ঞাসমূহ। এই আইনের কি সংজ্ঞাসমূহ। এই দেখেন সংজ্ঞাগুলো সব আমি আমার মতো করে আমি আপনাদেরকে বলবো। বইয়ে কি আছে না আছে সেটা আপনার বোঝার দরকার নাই, আপনার মুখস্থ করার দরকার নাই। আপনি নিজের ভেতর থেকে কি আয়ত্ত করতে পারবেন সেটা একটু বোঝার চেষ্টা করেন। ৩ ধারা হচ্ছে সংজ্ঞাসমূহ। আপনি এই আইনটা পড়তে গেলে অবশ্যই আদালতের কথা বারবার, বিজ্ঞ আদালতের কথা বারবার আপনার বলতে হয়, বা লেখার ক্ষেত্রে বিজ্ঞ আদালত লিখতে হয়। তাহলে আদালতের সংজ্ঞাটা কি? দেওয়ান সাধারণত দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার কার্য যে বিচারকগণ করে থাকে তারাই হচ্ছে আদালত। ঠিক না? সিম্পল বিষয়। বা যেই স্থানে দেওয়ানি ও ফৌজদারি মামলা সম্পর্কিত বিষয় বিচার কার্যক্রম পরিচালিত হয় সেই স্থানকে আদালত বলে। মানে ওই প্রাঙ্গণ বা স্থানটাকে বোঝানো হয়েছে। তাহলে এই সকল কিছুই ৩ ধারায় সংজ্ঞা বলা হয়েছে। এই ৩ ধারা পড়তে গিয়া এখানে আরেকটা ট্রিক্স মনে রাখতে হবে আপনাদের। এটা মাস্ট বি ম্যান্ডেটরি, মনে রাখবেন। আমাদের এই যে পদোন্নতি পরীক্ষা যে আমরা দিব, এই পদোন্নতি পরীক্ষায় সংজ্ঞা সম্পর্কিত যে কোনো কিছু আসুক, মনে রাখবেন এক ধারায় হচ্ছে সংজ্ঞা পুলিশ আইন আর পুলিশ রেগুলেশনে একে, পুলিশ আইন পুলিশ রেগুলেশনে একে, আর ২-এ হচ্ছে ২ পরে বলতেছি, ৩-এ হচ্ছে সাক্ষ্য আইন, ৪-এ হচ্ছে অস্ত্র আইন, আর অন্য সকল ক্ষেত্রে সংজ্ঞা হচ্ছে ২ ধারায়। অন্য সকল আইনের সংজ্ঞা ২ ধারায়। তাহলে এটা একটা ট্রিক্স হিসাবে নিতে পারে। যারা জানেন না তারা এটা জেনে নেন। তো সিআরপিসি তো ৪-এ না স্যার? হ্যাঁ, সিআরপিসি ও ৪-এ, রাইট। সিআরপিসি ও ৪-এ। না, আমাদের ৪ ধারায় আরেকবার অস্ত্র একটু আইনের বলেন। সংজ্ঞা, সিআরপিসিও কিন্তু ৪-এ সংজ্ঞা। তাহলে আমাদের এক ধারায় হচ্ছে পুলিশ আইন আর হচ্ছে কি পুলিশ রেগুলেশন, ২ ধারায় হচ্ছে অন্য সকল ক্ষেত্রে, ৩ ধারায় হচ্ছে এই সাক্ষ্য আইনে, ৪ ধারায় হচ্ছে এই অস্ত্র আইন আর হচ্ছে এই যে ফৌজদারি কার্যবিধি। এই ট্রিক্সটা একটু মাথায় রাখবেন। আর এইগুলাতে যেগুলা কাভার করবে না, সংশ্লিষ্ট আইনের যেই ধারায় এই বিষয়ে বলা আছে ওইটা তো লিখবেন প্রশ্নের মধ্যে, সুনির্দিষ্ট সংজ্ঞায়িত করা হয়নি। তবে এই ধারায় এই বিষয়ে বলা হয়েছে, এই ধারা পর্যালোচনা করলে এটাকে এইভাবে সংজ্ঞায়িত করা যায়, ওইটা ওইভাবে লিখবেন। এটা একটা ট্রিক্স হিসাবে নেন খাতায় উপস্থাপন করার জন্য। তাহলে এক গেল, এখন ৩-এ আলোচনা করি, চলেন। ৩-এ আমাদের আদালতের সংজ্ঞাটা বললাম। তারপর আদালতের পরে আর কি বিষয় লাগে? এই যে বিচার্য বিষয় লাগে, প্রাসঙ্গিক বিষয় লাগে, মাস্ট বি ২টা লাগে। তাহলে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় তো আপনাদের অলরেডি বুঝাই দিচ্ছি, এটা নিয়ে আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। তারপরে আপনার আর কি লাগে? ধরেন এই যে বিষয়, ঘটনা, তারপরে হচ্ছে আপনার সাক্ষী, সাক্ষ্য, এগুলা লাগে, তাই না? তাহলে বিষয়ের সংজ্ঞা কি? বিষয়ের সংজ্ঞা নরমাল ভাবে দিবেন। কিভাবে দিবেন? আমরা যারা মানুষ, আমরা প্রত্যেকে ওই আমাদের ৫টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, মানে আমাদের হাতের স্পর্শ ক্ষমতা। এই ৫টা ক্ষমতা দিয়ে আমরা যেই জিনিসটা অনুভব করি, নিজের চোখ দিয়ে যেটা দেখি, ঘ্রাণ দিয়ে যেটা গন্ধ শুকি, এই দেওয়ানি এবং ফৌজদারি মামলা সম্পর্কিত যেই ঘটনাগুলো ঘটে, অপরাধগুলো হয়, এই অপরাধগুলোর সাথে যদি সরাসরি আমরা জড়িত থাকি তাহলে সেটা কি একটা বিষয় আমরা বলতে পারি। এই বিষয় সম্পর্কে আমরা কিন্তু এই একটা ট্রিক্সের মাধ্যমে শিখছি, বিশদ অফ আরামস। ওইখানে প্রত্যেকটাই এক একটা বিষয়, সেটা কি স্বীকৃতি হইতে পারে, স্বীকারোক্তি হইতে পারে, তারপরে বিচার আদালতের রায় হইতে পারে, মৃত্যুকালীন জবানবন্দি হইতে পারে, সাক্ষীদের বিবৃতি হইতে পারে, বিবৃতির কতটুকু অংশ প্রমাণ করতে হবে ওই বিষয়ে হইতে পারে। মানে প্রত্যেকটাই হচ্ছে এক একটা বিষয়। আচ্ছা, তাহলে বিষয়ের সংজ্ঞাটা বুঝলেন। আর ঘটনা, ঘটনা কোনগুলা? এখানে যেগুলো অপরাধ সংশ্লিষ্ট বিষয়, অপরাধ সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে,
দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে সেগুলা কিন্তু ঘটনা হিসেবে অভিহিত হয়। তারপরে দলিলের বিষয়টাও আছে। দলিল কোনগুলা এখানে? এখানে দলিল বোঝানো হয়েছে এই দেওয়ানি এবং ফৌজদারি মামলা সম্পর্কিত যত ধরনের লিখিত যে এভিডেন্স আছে এবং ভিডিও ফুটেজ আছে, এটা আমাদের ৩ ধারায় কিন্তু ওই ডিজিটাল বর্তমানে এই ইলেকট্রিক যে ডিভাইসের মাধ্যমে বা নেটের মাধ্যমে যে অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে, ওই সকল কিছু কিন্তু এই ডিজিটাল সাক্ষ্যের আওতায় পড়ে। এই ডিজিটাল সাক্ষ্য এই ৩ ধারার মধ্যে কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। এটা ডিজিটাল সাক্ষ্য হিসেবে ৩ ধারা হিসেবে আপনি ধরে রাখতে পারেন। এই ৩ ধারায় যদি ডিজিটাল সাক্ষ্য আছে ৩ ধারায় আপনি সংজ্ঞায়িত করবেন। আচ্ছা, এখন সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য সম্পর্কে আপনাকে জানতে হবে। সাক্ষ্য কি? সাক্ষ্য আইনে সাক্ষ্যটা কি? সাক্ষ্য আইনে সাক্ষ্যটা হচ্ছে ওই যে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়। আপনি সব কথায় দেওয়ানি ফৌজদারি লাগাইতে পারবেন ভাই। এটা একটা এই কি বলে এই লবণের মতো। আপনি তরকারিতে লবণ দিলে না দিলে যেমন স্বাদ লাগে না, কোনো তরকারি বা কোনো কিছু মজা লাগে না, এরকম সাক্ষ্য আইনে দেওয়ানি ও ফৌজদারি বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় এই শব্দগুলো না ব্যবহার করলে সাক্ষ্য আইনের পরিপূর্ণতা পায় না। তাহলে স্বাক্ষর সংজ্ঞা দিতে গেলে আপনি কি বলবেন? কোন দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারাধীন মামলায় কোন দেওয়ানি ও ফৌজদারি বিচারাধীন মামলার মানে বিচার কার্য ত্বরান্বিত করার জন্য বিজ্ঞ আদালতে হাজির হয়ে যে ব্যক্তি উক্ত মামলা সম্পর্কে বিবৃতি প্রদান করে বা জবানবন্দি প্রদান করে তাকে সেই বিবৃতিকে কি বলে? সাক্ষ্য বলে। আর বিবৃতির দাতাকে বলে সাক্ষী। বিবৃতিকে বলে সাক্ষ্য আর বিবৃতির দাতাকে বলে সাক্ষী। তাহলে সাক্ষী সাক্ষ্য দুইটা সংজ্ঞাই হচ্ছে এই ৩ ধারায়। আবার এই সাক্ষ্যকে আবার ২ ভাগে আগে ভাগ করা যেত। কয় ভাগে? ২ ভাগে। এই ৩ ধারায় কোথাও কিন্তু বলা নাই যে ২ ভাগে ভাগ করা যেত, কিন্তু আমরা বিশ্লেষণ করে পাই ২ ভাগে, মৌখিক সাক্ষ্য এবং দলিলি সাক্ষ্য। এই মৌখিক সাক্ষ্য এবং দলিলি সাক্ষ্য আবার আমরা কোথায় পাইছি? আমাদের ২য় খণ্ডে ৪র্থ এবং ৫ম অধ্যায়ে। তো ৪র্থ অধ্যায়ে এই মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য কিন্তু প্রাসঙ্গিক, সংজ্ঞা কিন্তু না। সংজ্ঞা আমরা এই ৩ ধারাতেই সংজ্ঞায়িত করব। মৌখিক সাক্ষ্য কোনটা? বিজ্ঞ আদালতের দেওয়ানি ও ফৌজদারি মামলায় যেই বিবৃতি সরাসরি কোনো ব্যক্তি নিজে দেখছে, নিজে শুনছে, ওইভাবে নিজের মতো করে দিয়ে ওই সাক্ষ্যকে মৌখিক সাক্ষ্য বলে, মুখে যে সাক্ষ্যটা প্রদান করে। ঠিক আছে? আর দলিলি সাক্ষ্য হচ্ছে দলিল উপস্থাপনের মাধ্যমে যে সাক্ষ্যটা প্রদান করে। এখন এই মৌখিক সাক্ষ্যকে আবার স্রোত সাক্ষ্য বলা হয়। এই স্রোত সাক্ষ্য আবার এই ৩ ধারায় আপনি সংজ্ঞায়িত করে ৫৯ ধারায় এটার প্রাসঙ্গিকতা আছে, এটাও আপনি বলতে পারেন। আর দালিলিক সাক্ষ্যকে কি ২ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সাক্ষ্য মূলত আগে ছিল ২ প্রকার, আমরা এখন বলতে পারি সংশোধন হওয়ার পরে ৩ প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক স্যার যদি সাক্ষ্য, ডিজিটাল সংজ্ঞা সাক্ষ্য। যদি আছে স্যার, হ্যাঁ সংজ্ঞা আসলে কি ৩৫৯ আমরা দুইটাই দিব? মৌখিক সাক্ষ্যের ধরেন সংজ্ঞা আসলো হ্যাঁ হ্যাঁ, ওখানে। সংজ্ঞা আসলে আপনারা ৩ ধারায় দিবেন হচ্ছে সংজ্ঞায়িত করবেন। আর ৫৯ ধারায় হচ্ছে মৌখিক সাক্ষ্যটা যে প্রাসঙ্গিক এটা বলে দিবেন নোটে। আর দলিলি সাক্ষ্য আসলে সংজ্ঞা ৩ ধারায় দিবেন, এই ৬১ ধারায় যেটা প্রাসঙ্গিক এটা বলে দিবেন। বুঝাইতে পারছি? আর ওই দলিলি সাক্ষ্যকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি মাধ্যমিক, হ্যাঁ, প্রাথমিক আর মাধ্যমিক সাক্ষ্য স্যার। প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য ৬২, ৬৩ ধারা। এখন প্রাথমিক সাক্ষ্য কোনটা? প্রাথমিক সাক্ষ্য হচ্ছে দলিল উপস্থাপন করে, মূল দলিল উপস্থাপন করে বিজ্ঞ আদালতে যে দেওয়ানি ফৌজদারি মামলাগুলো হয়, দেওয়ানি মামলাগুলো হয়, ওই দেওয়ানি মামলাগুলা প্রমাণ করার জন্য যে সাক্ষ্য উপস্থাপন করা হয় দলিলের মাধ্যমে, সেটা হচ্ছে কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সরি, দলিল প্রাথমিক সাক্ষ্য, উপস্থাপন মূল দলিল। প্রাথমিক সাক্ষ্য স্যার। যেটা আর ছায়ালিপি হইলে ফটোকপি সত্যায়িত কপি যেটা উপস্থাপন করা হয় সেটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। এই মাধ্যমিক সাক্ষ্যর আবার আরেকটা নাম আছে, আপনারা ঘাবড়ায় যান অনেক সময়, এমসিকিউ আসে যে মাধ্যমিক সাক্ষ্যের অপর নাম কি? মাধ্যমিক সাক্ষ্যের অপর নাম হচ্ছে গৌণ সাক্ষ্য। এটা মনে রাখবেন, মাধ্যমিক সাক্ষ্যের অপর নাম গৌণ সাক্ষ্য। আচ্ছা, তাহলে দালিলিক সাক্ষ্যকে আবার ২ ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। তাহলে এই যে আমরা বিশ্লেষণটা করলাম, এই বিশ্লেষণটা আমার মনে হয় আপনারা সাক্ষ্য সম্পর্কিত বিষয় এখানে যখন আসবে তখন খুব সহজে ইজিলি ট্র্যাক করতে পারবে। আচ্ছা, তারপরে আর কি বিষয় থাকতে পারে আপনাদের আলোচনার এখানে? প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, এই দুইটা বিষয় আসে।
প্রমাণিত হচ্ছে কি, ওই যে দেওয়ানি ও ফৌজদারি মামলার যেই মামলাগুলা বিচারাধীন থাকে সেগুলা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেগুলা বিজ্ঞ আদালত অনুমান করে যে এটা ঘটনাটা সত্য এবং সাক্ষ্য প্রমাণও পাওয়া গেছে, সেক্ষেত্রে পুরা পুরা বিষয়টাকে প্রমাণিত হিসেবে ধরা হয়। সাক্ষ্য এটা ৩ ধরা। আর মিথ্যা প্রমাণিত যেটার অস্তিত্বই পায় না, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোনো অস্তিত্ব পায় না বিজ্ঞ আদালত, ওইটা হচ্ছে মিথ্যা প্রমাণিত। আর অপ্রমাণিত জিনিসটা খুবই মানে ডিস্ট্রাকটিভ একটা বিষয়, কনফ্লিক্ট তৈরি করে এখানে। এটা জাস্ট শুধু মনে রাখেন, নরমালি বইয়ের মধ্যে যেটা লেখা আছে আপনি এটাই মনে রাখেন, যে ঘটনাটাকে কোনোভাবে প্রমাণিত করা যায় না, মিথ্যা প্রমাণিত করা যায় না, সেক্ষেত্রে সেই বিষয়কে অপ্রমাণিত হিসেবে ধরা হয়। বোঝা গেছে? এটা জাস্ট এটুকু এইভাবে মনে রাখবে, আর এটা পেঁচানোর কিছু নাই। যেই ঘটনাটা বিজ্ঞ আদালত প্রমাণিত ধরতে পারে না, মিথ্যা প্রমাণিত ধরতে পারে না, এইরকম অবস্থায় যেই দেওয়ানি ফৌজদারি মামলার ঘটনাগুলো বিদ্যমান থাকে সেগুলো হচ্ছে অপ্রমাণিত। কি আমরা বুঝতে পারছি? তো এই বিষয়গুলো আমাদের ৪০৩ ধারায় আসে, আমরা এটা একটু মনে রাখবো। আসে বলতে কি, এটা হচ্ছে মূল টার্মস, সাক্ষ্য আইনের মূল টার্মস। এই টার্মস গুলো মনে থাকলে এখন সামনে যা পড়াবো সব দেখবেন ব্রেনে গেঁথে যাবে। এখন আসেন আমরা ওই ৪ ধারায় চলে যাই। ৪ ধারায় হচ্ছে অনুমান। অনুমান সম্পর্কে আপনারা শুধু, আমি বলছিলাম ২টা কথা মনে রাখার জন্য। নরমালি হচ্ছে এই অনুমানের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত যে কোনো দেওয়ানি ও ফৌজদারি মামলার রায় প্রদান করতে পারেন। ঠিক আছে? তবে এই অনুমান ৩ ধরনের। একটা হচ্ছে, বোঝার চেষ্টা করেন, মনোযোগ দেন। একটা হচ্ছে অনুমান করতে পারে, তারা ওই বিষয়টা অনুমান করলেও করতে পারে, না করলেও করতে পারে, এটা তাদের নিজস্ব গতিধারা। আর আরেকটা বিষয় হচ্ছে অনুমান করতে হবেই। আরেকটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ। বিজ্ঞ আদালত কোনো একটা বিষয় চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরে নেয়। কি ব্যাপার, ক্যামেরা আবার অফ করলেন যে আপনারা? আপনারা তো দেখতে পারি না আমি ভাই। আপনারা যদি না মনোযোগ দেন তাহলে তো সমস্যা। আমার সাথে আপনারা কমিউনিকেট করেন, আমি তো আপনাদের জন্য চেষ্টা করতেছি, এফোর্টস দিচ্ছি, তো বুঝতে হবে ভাই। মানে আপনারা ক্যামেরা অন করে থাকলে আমি বুঝতে পারি যে আপনাদের মনোযোগ আছে, দেখি কে কি করতেছেন। আর ক্যামেরা যদি অফ রাখেন তাহলে আপনারা ক্যামেরা অফ রেখে অন্য কোনো কাজেও যাইতে পারেন, তাহলে তো আমার এই পরিশ্রম করা বৃথা ভাই। আপনাদের যে জিনিসগুলা গুছাই দিচ্ছি, এটা তো যদি এখন মনোযোগ না দেন পরে পরীক্ষা হিসাবে তখন এটা ফিল করবেন যে কি ভুল করলাম। আচ্ছা, তাহলে আমাদের এই ৩ ধারা বিষয়বস্তুগুলা শেষ। এটাই হচ্ছে মূল বেসিক। এখন যে লেভেল 2 আলোচনা করতেছি এটা আপনার মাস্ট বি মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসেন আমাদের এই প্রথম খণ্ডের আলোচনা আমরা করতেছি। প্রথম খণ্ডের প্রথম অধ্যায় আলোচনা শেষ। ১ থেকে ৪ ধারা। দ্বিতীয় অধ্যায়ে আমাদের বলা হয়েছে ৫ থেকে ৫৫ ধারা পর্যন্ত। এই ৫ থেকে ৫৫ ধারা কিন্তু আমরা আরেকটা ট্রিক্স এর মাধ্যমে শিখছিলাম, বিশদ অফ আরামস। বিতে হচ্ছে বিষয়ের প্রাসঙ্গিকতা, ৫ থেকে ১৬ ধারা। তারপরে শতে হচ্ছে স্বীকৃতি। এখানে একটা জিনিস আপনাদের কনফ্লিক্ট দূর করে দেই, আপনার বইয়ের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম টাইমে স্বীকৃতি কথাটা থাকে, স্বীকারোক্তি থাকে। স্বীকৃতি বা স্বীকারোক্তির মধ্যে পার্থক্য লিখুন। পরীক্ষার প্রশ্নে কিন্তু স্বীকৃতি ও দোষ স্বীকারোক্তির মধ্যে পার্থক্য লেখা এটা থাকে না। তাহলে স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে যখন পার্থক্য আসবে তখন ওই স্বীকারোক্তিটাকে আমরা দোষ স্বীকারোক্তি ধরে নিব। ঠিক আছে? আর স্বীকৃতিকে মূল বইয়ের মধ্যে দেখা গেছে অনেক জায়গায় আপনার স্বীকারোক্তি লেখা, আর স্বীকারোক্তিকে দোষ স্বীকারোক্তি লেখা না। তো এখানে ডাউটটা দূর করে দিচ্ছি, এখানে যা শুধু ওই আমি স্বীকারোক্তি দিছিলাম এই ডাউটের জন্য, স্বীকৃতির সাথে স্বীকারোক্তি। আপনার যা শুধু স্বীকৃতিটা স্বীকৃতি মনে রাখেন, আর স্বীকারোক্তি যেটা ওইটা দোষ স্বীকারোক্তি মনে রাখেন। কথাটি ক্লিয়ার? দোষ স্বীকারোক্তি ২৪ থেকে ৩০ আর স্বীকৃতি ১৭ থেকে ৩০। ডাউট একবারে ক্লিয়ার করে দিলাম, এখানে অনেকের ডাউট হয়, অনেকে এখানে ঝামেলায় পড়ে। তাহলে স্বীকৃতি ১৭ থেকে ২৩ আর দোষ স্বীকারোক্তি ২৪ থেকে ৩০। এখন স্বীকৃতি সংজ্ঞাটা আপনার ভাই এখানে জানতে হবে। স্বীকৃতির ৩১ও তো দিছিলেন স্যার, ১৭, ২৩, ৩১। হ্যাঁ রাইট, ১৭ থেকে ২৩ আর হচ্ছে ৩১, রাইট, গুড। তাহলে স্বীকৃতির সংজ্ঞাটা আমাদের জানতে হবে। স্বীকৃতির সংজ্ঞাটা আর হচ্ছে ওই যে ৩১ ধারায় যেটা আমাদের রাজু বলল, ৩১ ধারার বিষয়টাও আমাদের বেসিক ফাউন্ডেশনাল লেভেল 2 আলোচনা, এটা আমি আজকে করে দিব।
17 থেকে 23 হচ্ছে ওই যে আমি আপনাদের বললাম যে আলুর মতো কাজ করবে হচ্ছে দেওয়ানি ও ফৌজদারি মামলা আর হচ্ছে বিচার্য ও প্রাসঙ্গিক বিষয়। আর লিখিত মৌখিক বিবৃতি এটা আলুর মতো কাজ করবে, সাক্ষ্য নেয় সব জায়গায় এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। তাহলে এই সংজ্ঞার মধ্যে এটা ব্যবহার করবেন। কিভাবে লিখবেন? কোন দেওয়ানি ও ফৌজদারি বিচারাধীন মামলায় কোন ব্যক্তি বিজ্ঞ আদালতে হাজির হয়ে যেই লিখিত বা মৌখিক বিবৃতি প্রদান করে থাকে, সেই লিখিত ও মৌখিক বিবৃতি ওই বিজ্ঞ আদালতের বিচারাধীন মামলার বিচারিক কার্যক্রমের শুভ সিদ্ধান্তের সূচনা করে এবং সহায়ক ভূমিকা পালন করে সেই মামলার চূড়ান্ত সিদ্ধান্তে, তাকেই স্বীকৃতি বলে। কি সহজ না? একবারে নিজের মতো করে লিখলে সেটা কি বিচার্য স্যার এবং আচ্ছা আমার প্রাসঙ্গিক বিষয়। আর স্বীকৃতির সংজ্ঞা কি কত দ্বারাই দিব স্যার? স্বীকৃতির সংজ্ঞাটা আসলে সুনির্দিষ্টভাবে তো বলা হয় নাই, 17 থেকে 23 আমরা দিয়ে রাখবো। আমরা লিখবো যে স্বীকৃতির সংজ্ঞা সুনির্দিষ্টভাবে কোথাও সংজ্ঞায়িত করা হয়নি। এই আইনের 17 থেকে 23 দ্বারা পর্যালোচনা করলে দেখা যায় যে স্বীকৃতির সংজ্ঞা এই পরে নিম্নরূপ এভাবে উপস্থাপন করবা। ঠিক আছে? আচ্ছা, স্বীকৃতির সংজ্ঞা এটার সাথে স্বীকৃতির এভাবে বিষয়টা দিয়ে কেমন স্যার? এটার সাথে পুলিশ রেগুলেশন বিষয়টা কেমন স্যার? 283 দিতে পারবেন। 283 তেও স্বীকৃতির বিষয়টা আছে, অনেকেই জানেন হয়তো। আচ্ছা, আমি ওইটা পুলিশ রেগুলেশনের সাথে আলাদা যখন কানেকশন আছে সেটা তখন ওভাবে বুঝাবো। তাহলে স্বীকৃতির সংজ্ঞা, আমি স্বীকৃতির সংজ্ঞাটা যেভাবে পড়াইছি না, এইভাবে পড়লে আপনি একবারে এটা পার্থক্য আসলে পার্থক্যটাও করতে পারবেন। স্বীকৃতি কয় প্রকার? আপনি স্বীকৃতি স্যার 2 একটু প্রকার আরো বলতে একটু পারবেন, বলে তাহলে দেবেন। আরেকটা হয়ে গেল। কি কি? লিখিত বা মৌখিক বিবৃতি, 3টা হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি পার্থক্য খুব সহজে করতে পারবেন, নিজের থেকে পার্থক্য বানায় লিখতে পারবেন। অর্থাৎ বুঝে বুঝে পড়লে আইনটাকে নিজের মতো করে গুছায় লেখা যায়। সাক্ষ্য আইন কঠিন না ভাই, একবারে সহজ। কি সবুর ভাই কান্না করে কেন? স্যার কথা রিপিট দেন, রিপিট স্যার আবার। হ্যাঁ, কথা স্যার পুনরায় বলেন, স্বীকৃতির কথাটা পুনরায় বলেন যে আপনার আচ্ছা স্যার এই দেখুন, সাধারণ ভাবে বুঝাইতে চেষ্টা করবেন। স্বীকারোক্তি মানে কি? দোষ স্বীকারোক্তি। ও 31 ধারাটা তো বোঝানো হয়েছে না। স্বীকৃতির সাথে আপনার 31 ধারাটাও সম্পৃক্ত আছে। আপনার আসতে পারে যে স্বীকৃতি 31 ধারা কি বলছে? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই কথাটার ব্যাখ্যা বা বিশ্লেষণ আদৌ পর্যন্ত কেউ কি আপনাদের বুঝাইছে? বুকে হাত দিয়ে বলেন যারা অন্য টিচারের কাছে পড়ছে। বুঝাইছে কেউ? কেউ বুঝায় না, আমি ধরে নিলাম। বুঝাইছে, বুঝি নাই। হ্যাঁ, বুঝাইছে, বুঝি নাই স্যার। আচ্ছা, এখন আমি একটু বুঝাই, দেখেন বুঝেন কিনা। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। স্বীকৃতি জিনিসটা কি, এটা তো আমি বুঝাইতে পারছি আপনাদের। স্বীকৃতি হচ্ছে লিখিত বা মৌখিক বিবৃতি, যেটা বিজ্ঞ আদালতের বিচারিক কার্যক্রমে সহায়তা করে, ওই মামলার সিদ্ধান্ত নিতে বিচারককে সহায়তা করে, সেটাই স্বীকৃতি। কোন মামলা? দেওয়ানি ও ফৌজদারি মামলা। তাহলে এখন আমি বুঝাইতেছি যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। স্বীকৃতি হয়ে গেলেই যে চূড়ান্ত প্রমাণ হবে বিষয়টা এরকম না। প্রমাণের প্রতিবন্ধকতা স্বীকৃতি তো সৃষ্টি করে, সেটা সহায়তা করে। কিভাবে? একটা ঘটনা দিয়ে বুঝাই। বলছে সেই স্বীকৃতি হইলে জাস্ট বিচারকের সহায়তা করে, মানে বিচার কার্যে। রাইট, চূড়ান্ত প্রমাণ না ওটা। রাইট, এটা বুঝছেন, কিন্তু একটা উদাহরণ দিলে আরো বুঝবেন এটা প্রমাণের প্রতিবন্ধকতা কিভাবে সৃষ্টি করে। ধরেন আপনি রাজুর কাছ থেকে 50,000 টাকা নিছেন দলিল কইরা। কথাটা বুঝবেন, ক্লিয়ার ভাবে বুঝবেন। 50,000 টাকা দলিল নিছেন রাজুর কাছ থেকে। এখন রাজু রে আপনি দিতেছেন না টাকা, ওই সুমন ভাই রাজু রে টাকা দিতেছে না। মানে রাজু কি করছে? টাকার বিষয় অর্থাৎ দাবি দাবার বিষয়, এটা দেওয়ানি মামলা। আদালতে যে দেওয়ানি মামলা করে দিছে রাজু। কথাটা বোঝার চেষ্টা করেন। এখন রাজুরে যখন বিজ্ঞ আদালত ডাকাইছে, তখন রাজু যাইয়া বলতেছে যে আমি তো ওই দলিলে স্বাক্ষর করছি, ঠিক আছে, কিন্তু আমার কাছ থেকে জোর করে স্বাক্ষর নিছে, মানে সুমন ভাই বলতেছে আমি দলিলে স্বাক্ষর করছি, কিন্তু আমার কাছ থেকে স্বাক্ষরটা জোর করে নিছে হচ্ছে রাজু। কথাটা বুঝছেন? টাকা আমি নেই নেই বা দেই নাই এরকম কথা বুঝাইছে। তাইলে এই যে কইছে যে স্বাক্ষর করছে, সে এটা ঠিক আছে। আবার সে আবার আদালতে যে মামলা করে দিছে যে আমার কাছে 50,000 টাকা নিছে, মানে আপনি যাই বলতেছেন না আমি তো টাকা নেই, আমি স্বাক্ষর করছি, এটা ঠিক আছে। তাহলে এটা কি চূড়ান্ত প্রমাণ হইছে? হয় নাই। এটা প্রমাণে কি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আমি বুঝাইতে পারছি? স্যার, হ্যাঁ স্বীকৃতির সংজ্ঞা 2022 সালের সংশোধন অনুযায়ী 17 ধারায় তো সংজ্ঞায়িত করে দিছে স্যার। আচ্ছা ফাইন গুড, এটা আমি বলতে চাই 17 ধারায় সংজ্ঞায়িত কি স্পষ্ট ভাবে করে নাই। 17 ধারায় জাত শুধু স্বীকারোক্তি লেখা আছে, স্বীকৃতি লেখা আছে, ঠিক কিনা? না সরাসরি সংজ্ঞায়িত করছে? না, সংজ্ঞা দিলে স্যার 17 থেকে 23 দেওয়াই ধারা শব্দ হয় বেটার। সংজ্ঞা যদি আসে কখনো 17 থেকে 23 দিলেই ভালো। স্যার, 2022 শুধু 17 সালের দ্বারা সংশোধনে সন্নিবেশিত করছে হ্যাঁ স্বীকৃতির হ্যাঁ সংজ্ঞা 17 ধারা। 2022 সালে যে সংশোধন হয়েছে 60 পয়েন্ট, এখানে সংজ্ঞায়িত করছে 17 ধারায় আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্বীকৃতি। 17 ধারা পর্যালোচনায় লিখবো, কিন্তু 17 থেকে 23 আপনি দিলে ভুল হবে না। বুঝা গেছে? আপনি 17 ধারা পর্যালোচনায় দেন, এছাড়াও 17 থেকে 23 ধারায় যে স্বীকৃতির বিষয়টা ক্লিয়ার ভাবে আছে এটা আপনি দিবেন, আমি বলছি দেওয়ার জন্য। আর এটা কিভাবে পরীক্ষার খাতে উপস্থাপন করবেন সেটা তো সামনে প্রশ্নভিত্তিক এবং ব্যাখ্যামূলক আলোচনায় আমি বুঝাই দিব, প্যারা নাই। আচ্ছা এখন আসেন আপনাদের ওই স্বীকৃতি, স্বীকারোক্তি এবং স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় এবং প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটা বোঝানো হয়েছে 31 ধারা। এখন আপনারা বলেন তো 31 ধারাকে আমি বুঝাইতে পারছি? সুমন ভাই তো বলছিল যে 31 ধারা বুঝে নাই। আচ্ছা থ্যাংক ইউ। আর অন্য সবাই কি বুঝতে পারছেন? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আচ্ছা আচ্ছা, অনেকেই বুঝে ফেলছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেভাবে আইন পড়াচ্ছি না সাক্ষ্য আইনটা, আমি যখন সাক্ষ্য আইনটা শেষ করাবো তখন আপনি মূল বইটা হাত দিয়েন। আমি বলছি যে মার্চের 15 তারিখ থেকে আপনাদের মূল বইয়ে হাত দেবো, তখন মনে হবে যে মূল বইয়ের যে কঠিন ভাষাগুলো সব ওইগুলো আপনি বুঝেন, ওগুলো আপনি আগেই পড়ছেন এরকম মনে হবে। মিলাই নিয়েন আমার সাথে কথাগুলো আমার ক্লাস করার পরে। আচ্ছা গেল স্যার আপনি আমাদের। যে একটা বই দিতে চাচ্ছেন ওটা দিবেন না আমাদের? হ্যাঁ যে আপনি যে বলছিলেন একটা বই দিবেন স্যার, আপনার একটা হ্যান্ড রাইটিং। দিব ভাই, দিব, এটা সময় হোক, সময় হোক। আচ্ছা তাহলে আমরা ওই স্বীকারোক্তি সংজ্ঞাটা এখন শিখি। স্বীকারোক্তিও সেম ভাবে লিখবেন। আপনার স্বীকৃতি দুই প্রকার পাইছেন, লিখিত মৌখিক। আর স্বীকারোক্তিও দুই প্রকার, একটা হচ্ছে বিচারিক স্যার আর একটা একটা বিষয় হচ্ছে। একটু বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ 31 ধারা এইখানে এই যে ধরেন রাজু যে টাকা নিছে আমার কাছ থেকে, এখন আমি যে মামলা করছি এখানে স্বীকৃতিটা দিছে কে? স্বীকৃতিটা দিছে হইলো যে টাকা নিছে সে, না যে টাকা দিছে সে? মানে আদালতে যে স্বীকৃতিটা দিছে কে? মানে আমার কাছে যে টাকা নিছে তাই বলছেন না আপনি? আচ্ছা, যে যে বলবে যে আমার কাছ থেকে টাকা নিছে, এটা শুধু সহজ ভাবে বুঝেন। যে বলবে যে আমার হ্যাঁ কাছ থেকে টাকা নিছে, এই যে দেখেন স্বাক্ষর আছে, এই যে দেওয়ানি মামলা করবে সে যে টাকাটা পাচ্ছে না এই বিষয়টা তো তারই প্রমাণ করতে হবে। কিন্তু আপনি তার যে স্বীকৃতি দিচ্ছেন যে হ্যাঁ আমার কাছ থেকে টাকা, আমি তার কাছ থেকে টাকা নেই নাই, তার কাছ থেকে টাকা নেই নাই কিন্তু স্বাক্ষর দিয়েছি, সে স্বাক্ষরের কথাটা স্বীকৃতি করছেন, পুরো টাকার বিষয়টা তো আর বলেন নাই যে রাজুর কাছ থেকে আপনি টাকা নিছেন। কথা বুঝছেন? বুঝতে পারছি স্যার, বুঝতে ওইটা কোনো পারছি। প্যারা না, ওইটা একটা চুক্তিপত্র। তখন ওই প্রতিবন্ধকতা যে সৃষ্টি হয়েছে, যে যে এই প্রতিবন্ধকতায় পড়ছে সে এই বিষয়টা প্রমাণ করবে বিজ্ঞ আদালতে, ওইটা আবার ওই প্রমাণের দায়ভারে তখন চলে যাবে, ওই যে 101 থেকে 114। আচ্ছা ঠিক আছে, পরে আমরা কোন জায়গায় ছিলাম? স্বীকারোক্তি। 24 থেকে 30 হচ্ছে স্বীকারোক্তি। এখন 24 দ্বারা পর্যালোচনা করলেই কিন্তু স্বীকারোক্তির বিষয়টা আসলে চলে আসে। আমরা 24 থেকে 30 দিব, এখানে 467 মনে হয় পুলিশ রেগুলেশন আছে এটার সাথে কানেক্টেড। তাহলে স্বীকারোক্তির সংজ্ঞাটা আমরা কিভাবে দেবো দেখেন। কোন দেওয়ানি বা ফৌজদারি মামলার ফৌজদারি বিচারাধীন মামলায় বিজ্ঞ আদালতে কোনো আসামি হাজির পূর্বক যে জবানবন্দি কোনো প্রকার ভয়ভীতি, প্রলোভন এবং পার্থিব লাভের আশা ব্যতীত প্রদান করে, সেই জবানবন্দি বা সেই স্বীকারোক্তি হচ্ছে দোষ স্বীকারোক্তি বলে, বা সেই জবানবন্দি বা বিবৃতিকে আমরা স্বীকারোক্তি হিসাবে গণ্য করতে পারি। সাক্ষ্য আইনে 24 ধারা, এছাড়া এই 24 থেকে নোটে আপনার 24 থেকে যে 30 ধারা এই বিষয়টা বর্ণনা আছে এটা আপনি নোটে বলে দিবেন। মানে কোনো ডাউট রাখবেন না, যেহেতু সংজ্ঞায়িত সুনির্দিষ্টভাবে করা হয় নাই, আমরা পুরা এইগুলো পর্যালোচনা করে সংজ্ঞায়িত করতেছি। বুঝছেন কিনা? আচ্ছা তাহলে 24 থেকে 30 গেল, আর 31 তো এখানে নিলাম। 32 থেকে 33 এখানে মৃত্যুকালীন জবানবন্দির সংজ্ঞাটা আপনারা এখানে
পড়তে হবে। মৃত্যুকালীন জবানবন্দির সংজ্ঞাটাও ঠিক সেম প্রসেসে দিবেন। ওই যে আলুর মতো যে জায়গায় দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি মামলার বিষয়ে যখন কোনো ব্যক্তি মৃত্যুর অন্তিম মুহূর্তে ওই মৃত্যুর কারণ সম্পর্কে যে যে ব্যক্তিকে বিবৃতি প্রদান করে সেই বিবৃতি বা জবানবন্দিটাই মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গণ্য হয়। এটা হচ্ছে 32-1 ধারা আর পুলিশ রেগুলেশন 266 বিধি দেন আপনারা। এটা বেসিক ফাউন্ডেশনের লেভেল 2 এর আলোচনা। জাস্ট এইটুকুই মনে রাখেন আপাতত। আরো স্ট্যান্ডার্ড প্রশ্নভিত্তিক ব্যাখ্যামূলক আলোচনায় পাবেন, কিন্তু আপনি খাতায় নিজের যে নির্যাসটা কি লিখবেন নিজের ভাষায় এটা আপনাকে আয়ত্ত করতে হবে। এটা যতদিন পর্যন্ত আপনি আয়ত্ত করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না। আমি যেভাবে বলতেছি আমার এই ভিডিওটা আপনারা অ্যানালাইসিস করবেন, বুঝা গেছে? এই ভিডিওটা অ্যানালাইসিস করে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর মাত্র 3 মিনিট আপনাদের ক্লাস আছে। পরে কি আপনাদের দ্বিতীয় পার্টে ক্লাস করবেন না পরবর্তী ক্লাসের জন্য বাকি অংশ আলোচনা করব? সুমন ভাই শুধু করবে, সুমন ভাই এনার্জি আছে, আর বাকিদের এনার্জি মনে হয় নাই। স্যার দুইজন। একদিনে নতুন তো আমরা স্যার, বেশি হলে আবার বেশি বেশি হয়ে যাবে। কিন্তু স্যার নাই স্যার, এনার্জি নাই স্যার, নাইট ডিউটি করছি তো স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এনার্জি না থাকলে বাকি অংশ পরে পরে না, যেহেতু আপনাদের টাইটেল দিছি ভিডিও টাইটেল, এটা করে দেওয়াই ভালো হবে। আপনারা ভেঙে ভেঙে দেখেন, ভিডিওটা অ্যানালাইসিস করেন ভেঙে ভেঙে, সমস্যা নাই, ঠিক কিনা? আবার আমি লিংক দিব, আপনারা যারা ধৈর্য ধরে করে শুনবেন উপকৃত হবেন। অনেক মজার তথ্য আছে সামনে। ওই বেসিক ফাউন্ডেশনটা তো আপনাদের লেভেল 2 কিছু আলোচনা পাবেন আর কি। আচ্ছা, তাহলে আমরা ওই কোন পর্যন্ত আসছি? মৃত্যুকালীন জবানবন্দি। হ্যাঁ, 32-1 আর 33-এ শুধুমাত্র আপনারা একটা জিনিস মনে রাখেন, যে মারা গেলে, হারিয়ে গেলে, অসুস্থ হলে, বিদেশ চলে গেলে বা বিরুদ্ধ পক্ষ যে ব্যক্তিকে লুকিয়ে রাখছে, এই ধরনের 5টা ক্ষেত্রে কোনো সাক্ষীকে একবার সাক্ষী দিলে সেই সাক্ষীকে বিজ্ঞ আদালতে হাজির করা যায় না, তাদের বিবৃতির প্রাসঙ্গিকতা সম্পর্কে 33 ধারায় বলা হয়েছে। বুঝা গেছে? আর 33 ধারায় আরো 3টা শর্ত আছে। ওই 3টা শর্ত আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই দেব। আর 33 ধারাটা শুধুমাত্র এখানে আমি যখন পড়তাম তখন এটা মানে যেখানে ক্ষেত্রগুলা মাহা অবি দিয়ে মনে রাখতাম। মাহা অবি, মাতে মারা গেলে, হাতে হারিয়ে গেলে বা নিখোঁজ হলে, আর অতে অসুস্থ হলে বা পাগল হয়ে গেলে বা মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে, ঠিক আছে? আর বিতে বিদেশ চলে গেলে, যে ব্যক্তিকে দেশে ফেরানো ব্যয়সাধ্য বিষয়, এইভাবে মনে রাখতাম। আর আপনার এই 34 থেকে 38 হচ্ছে বিশেষ অবস্থায় প্রদত্ত বিবৃতি। 39 হচ্ছে বিবৃতির কতটুকু অংশ প্রমাণ করতে হবে। এখানে 39 দ্বারা একটু বোঝার আছে, বিবৃতির কতটুকু অংশ প্রমাণ করতে হবে। এটা হচ্ছে ধরেন পেপার কাটিং হয়েছে, আপনার ওই দেওয়ানি ফৌজদারি মামলার যে ঘটনাটা, ওই বিষয়ের একটা পেপার কাটিং আপনার আছে, যেটা আপনার বিজ্ঞ আদালতের ওই অংশটুকু, ওই বিবৃতির অংশটুকু আপনার উপস্থাপন করে ওই অংশটা আপনি প্রমাণ করতে পারবেন। এটা হচ্ছে 39 দ্বারা, বিবৃতির ওই অংশটুকুই। পেপার কাটিংটা মনে রাখবেন 39 দ্বারা, জাস্ট এটুকু মনে রাখলে আপনি 39 দ্বারা বুঝবেন, আর ওইখানে আর কিছু বোঝার দরকার নাই। কথোপকথন, বিবৃতি, এগুলো। আচ্ছা, ক্লাসটা শেষ হয়ে যাবে মনে হয়, নতুন লিংক দিব, সবাই ঢোকার চেষ্টা করবেন। স্যার পিডিএফ পাবো না সকালে? পিডিএফ এটা তো এটা অ্যানালাইসিস করবেন, এটা পিডিএফ এর কিছু না। পিডিএফ লাগবে না, আমি আপনারে বুঝাবানে, ওই পিডিএফ লাগবে না। প্রশ্নভিত্তিক ব্যাখ্যামূলক আলোচনায় ওগুলা পিডিএফ পাবেন। এটা তো পিডিএফ এর কিছু নাই, পিডিএফ তো দিয়েছি আগেই। ওই 1 2 3 4 5 6 7 7টা ট্রিক্স এর পিডিএফ তো 4টা ক্লাসে দিছি। ওইটাই তো আমারে একটু বুঝায়েন। ওইটাই আলোচনা করতেছি, লেভেল 2 এর আলোচনাটা কিছু কিছু করতেছি, বুঝছেন? ও, এর আগে যে আলোচনাগুলো করা হয়ে গেছে ওখান থেকে আপনাদের ওই 11 ধারা, যে সকল ঘটনা অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক হতে পারে, যে সকল ঘটনা প্রাসঙ্গিক নয়, এরকম টাইপের একটা কথা আছে, একবারে উদ্ভট টাইপের কথা 11 ধারায়। ওই 11 ধারায় আবার এলিবাই স্যার, হ্যাঁ 11 ধারায় আবার এলিবাই বা আসামির অজুহাত আছে। ওই 11 ধারায় 2টা পয়েন্ট আছে, ওই 2টা পয়েন্ট আমি সুন্দরভাবে আপনাদের ব্যাখ্যামূলক আলোচনায় বুঝাই দিব, এখান থেকে প্রশ্ন আসে। আর ওই 11 ধারা আপনার একটা উদাহরণ দিয়ে বুঝবেন ওইখানে। একটা বিষয় স্যার, ওই যে একটু দ্বারা কি মার্ক করে দিবেন নাকি? ধরেন এই সব দ্বারা তো 167টা লাগে না, অনেক দ্বারা বেসিক হিসাবে আমরা সবই মনে রাখতেছি, ঠিক আছে, কিন্তু কোন ধারাগুলো একেবারে ডিটেলস ভাবে বই থেকে পড়বো, ধরেন নিরস্ত্রের জন্যই দিলেন, ঠিক আছে, একটু বেশি করে এরকম একটু মার্ক করে দিলে একটু ভালো হইতো। আমি তো এই দায়িত্ব ভাই নিছি ভাই, আমি তো আপনাদের বলছি যে আপনাদের অতিরিক্ত প্যারা আমি দিব না ভাই, সেটুকু পরে আপনার
প্রমোশনটা আপনার কাঁধে র্যাঙ্ক উঠবে সেটার উপর আমি কাজ করব এবং সেটা করতেছি এখন পর্যন্ত। ওইটা নিয়ে ভাই টেনশন করেন না, সময় আমার প্রতি আস্থা রাখেন, আমি আপনাদের ওইভাবেই সর্বোচ্চ সাপোর্ট দিব। স্যার একটা বিষয় কি স্যার, ওই যে বই দেখলাম স্যার, বইয়ে কিন্তু স্যার অনেক কিছু আছে স্যার, যেমন স্যার মৃত্যুকালীন জবানবন্দি বললেন না স্যার। মৃত্যুকালীন জবানবন্দির 8টা ক্ষেত্র আছে। ওই 8টা ক্ষেত্রের মধ্যে জি আমাদের স্যার, ওখানে প্রথম 2টা ক্ষেত্র 3টা 4টা লাগে। কিন্তু ওই 8টা ক্ষেত্র আমি একটা জি ট্রিক্সের স্যার, মাধ্যমে আপনাদের ক্লাসে যখন ব্যাখ্যামূলক আলোচনা করবো আমি পুরো 8টাই শিখাই দিব। কোনো প্যারা নাই ভাই, জি স্যার। খুব ইজি। আচ্ছা, তাইলে এই যে ওই আমাদের রাজু যেটা বলল মৃত্যুকালীন জবানবন্দির যে 8টা ক্ষেত্র, ওই 4 শ্রেণীর ব্যক্তি এই 8টা বিবৃতি দিয়ে থাকে। 4 শ্রেণীর ব্যক্তি কারা? মারা গেলে, হারিয়ে গেলে, অসুস্থ হলে বা বিদেশ চলে গেলে, যাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করা সাক্ষী রূপে সম্ভব হয় না, এই 4 ধরনের ব্যক্তি বিবৃতি দিয়ে থাকে। এই বিবৃতিগুলার মনে রাখারও কৌশল আছে। আমার কাছে এমন কিছু নাই যে নাই, বুঝছেন, কোনো প্যারা নাই, সামনে এগুলা ভাই। এখান থেকে 2টা মনে রাখলেই চলে, 2টা থেকে আসে। তো আমি কেন এনে প্রেসার দিব আপনাদের ভাই? জাস্ট যেটুকু বলছি এটুকু আপনি মাথায় নেন। মাত্র 16 জন জয়েন করছে, 28, 29, 30 জন ছিল। মানে 14 জন একবারে নিরাশ হয়ে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে। ওদের মোটিভেট করেন। আপনারা যারা ডিপ্রেসড হয়ে গেছে, মানে আজকের ক্লাসে বোঝা গেছে যে 30 জন হচ্ছে সিরিয়াস, মোটামুটি সিরিয়াস স্টুডেন্ট। এর মধ্যে দেখেন 16 জন হচ্ছে ওভার কনফিডেন্স, মানে তাদের মেন্টাল স্ট্রেংথটা অন্য লেভেলের। তো এই 16 জন আমার মনে হয় যে সমগ্র বাংলাদেশে 20-এর ভিতরে থাকার কোয়ালিটি আছে, যারা এই ধৈর্য ধরে আছে। প্রমোশনটা আসলে ধৈর্যের উপরে নির্ভর করে। যার যত ধৈর্য সে তত বেশি আগায় যায়। এটা আমার আমার মুখের কথা। এই 16 জন আপনার আহ মিলাই নিয়ে আপনারা আজকে দেখে রাখেন কে কে, আপনারা নিজেরা একটু দেখেন, আপনাদের এর নাম দেখা যায়? যায় স্যার, যায়। ও তাহলে তো লেখা রাখেন কোন 16 জন, দেখবেন যে ওরা ভালো সিরিয়ালে থাকবে আমার বিশ্বাস। আর অনেকে হয়তো বা ক্লাস করতে পারতেছেন, আমাদের তো এখানে মোটামুটি 50-52 জন স্টুডেন্ট। এর মধ্যে গত বছরে 4-5 জন আছে, এরা বাদ দিয়া 47 জনের মতো আমাদের নিয়মিত স্টুডেন্ট। এই 47 জনের মধ্যে নিয়মিত এক এক দিন 20-25 জন 30 জন করে ক্লাস করে স্যার রেগুলার। এই বিষয়ে একটা কথা মনে পড়লো, ওই যে ট্রেনিং সেন্টারে যেগুলো মগরা বাহিনী ছিল এরা কিন্তু ডিপার্টমেন্টে এসে ভালো ভালো জায়গায় থাকে, বুঝছেন। হ্যাঁ, এখন এই বিষয়ে মানে স্যার এমনও হইতে ভাইয়ের পারে কথা যে তাহলে বলতে হয়, আমার একটা ক্লাসমেট ছিল স্যার, বিশ্বাস করবেন কিনা, সে নিজের নামটা বলতেও স্যার মনে করেন যে মনে হয় মুখ মুখ খুলে যায় এরকম অবস্থা। সে এখন দারোগা স্যার, তাও আবার ঢাকা বিমানবন্দর থানা দারোগা স্যার। ঠিক আছে, কি করবো, দুঃখের কথা স্যার। মানে সে কথাই কয়ে পায় না ঠিক মতো, ও যদি আপনি সামনে কথা কয় আপনি এর কথা বুঝবেনই না স্যার। আচ্ছা যাক ভাই, ঠিক এটা আছে, আমরা সমালোচনা না করে সৃষ্টিকর্তা তার কোনো না কোনো দিক দিয়ে হয়তোবা ওই সন্তুষ্ট তার আচরণে, সে হয়তোবা কোনো না কোনো দিক দিয়ে পরিশ্রম করছে, তাকে না, 14 মাসের তবে বেশি। আগে পরে পরিশ্রম কখনো বিছাল যায় না, এটা হইলে বাস্তব কথা। হয়তো কয়দিন আগে হবে বা পরে হবে, কিন্তু পরিশ্রম করলে একদিন একদিন সফল হওয়াই যায়। সঠিক, এটা হলো সব থেকে বাস্তব কথা। সঠিক, সঠিক। আচ্ছা আমরা তাহলে কোন জায়গায় ছিলাম? 39 ধারায় ছিলাম। পরে আলোচনা আমার করতে দেন, আপনারা যদি আলোচনা করেন তাহলে সামনে আগাইতে পারবো না ভাই। তাহলে ওই কোন জায়গায় ছিলাম? 40 ধারা থেকে 44 ধারা হচ্ছে বিচারিক মানে ওই রায়ের প্রাসঙ্গিকতা। বিচারিক আদালতের রায়ের প্রাসঙ্গিকতা, রায় যখন প্রাসঙ্গিক। এখানে আপনাদের 40 ধারাটা আমি খুব ভালোভাবে পড়াবো। 40 ধারার সাথে ফৌজদারি কার্যবিধি 403 এবং 511 ধারাও প্রশ্নভিত্তিক ব্যাখ্যামূলক আলোচনায়, এই 2টা ধারাও আমি আপনাদের এখানে পড়াবো। 40 এর সাথে 403, 40 এটার সাথে 3 লাগাই দিলে 403 হয়ে যায়। আর হচ্ছে 511, এই 2টা ধারা আপনাদের একটু এখানে ব্যাখ্যামূলক আলোচনা বা প্রশ্নভিত্তিক আলোচনার সময় পড়াইতে হবে। ফৌজদারি কার্যবিধি এটার সাথে কানেক্টেড। 40 বিচারিক আদালতের রায় যখন প্রাসঙ্গিক, তাহলে 40 থেকে 44। এখন আসেন 45 থেকে 51, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বিশেষজ্ঞের মতামত বা তৃতীয় পক্ষের অভিমত, ঠিক কিনা? খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে একটু মনোযোগ দেন, একটু গল্প করি আপনাদের, এখানে দেখবেন গল্পের ছলে পুরো বুঝাই ফেলবো। এখানে 45-এর ক, 45-এর খ, 45-এর গ, এই 3টা ধারা আমার মতে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই 45-এর ক, খ, গ এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করেন। এবং এই 45 থেকে 51 ধারায় বিশেষজ্ঞ কারা? এই সাক্ষ্য আইনের দৃষ্টিতে যারা, ওই যে চারুকলা আছে না, চারুকলা, চারুকলা জিনিসটা জানেন? ওই ছবি টবি আঁকে যারা স্যার।
হ্যাঁ, চারুকলা এবং ওই দেশি বিদেশি আইন সম্পর্কে যিনি জানেন, ভালোভাবে জানেন, তাদেরকে এই সাক্ষ্য আইনে বিশেষজ্ঞ হিসেবে অভিহিত করা হয়েছে। বোঝা গেছে? 45 থেকে 51 ধারা তাদেরকে বিশেষজ্ঞ হিসেবে অভিহিত করা হয়েছে। তাহলে সাধারণত বিশেষজ্ঞ কারা? যারা যে কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ে পারদর্শী এবং সেই বিষয়ের উপরে মতামত প্রদান করতে পারেন, তাদেরকে বিশেষজ্ঞ বলা হয়। এবং এই বিশেষজ্ঞের মতামত বিজ্ঞ আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা বহন করে। এটা হচ্ছে আপনার একবারে নিজের ভাষায় আপনি এটা লিখবেন। এখন এই যে বিশেষজ্ঞের মতামত, এখানে আপনার কারা বিশেষজ্ঞদের? সাধারণত আপনার চিকিৎসক, তারপর হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট যিনি প্রস্তুত করেন, ফরেনসিক কর্মকর্তা যিনি ফরেনসিক রিপোর্ট প্রস্তুত করেন, তারপরে হচ্ছে সিআইডিতে যারা হস্তাক্ষর বিশারদ, তারা, এরা সবাই কি বিশেষজ্ঞ না? তাহলে তাদের মতামতটা কি বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক না? প্রাসঙ্গিক। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বিশেষজ্ঞের মতামত বিজ্ঞ আদালত কি গ্রহণ করতে বাধ্য? আপনাকে যদি বলে, হ্যাঁ, এটা কি আপনি বিশ্লেষণ করতে হবে, আইনি বিশ্লেষণ। এটা যেহেতু স্যার প্রাসঙ্গিক, এটা অবশ্যই বাধ্য। এটা তো বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা আদালত, এটা প্রাসঙ্গিক বলছে, এটা তাহলে তো অবশ্যই বাধ্য, আদালত অবশ্যই ওটার উপর করে। হ্যাঁ, অবশ্যই বাধ্য, আমরা বলতেই পারি, যেহেতু তারা ওই বিষয়ে এক্সপার্ট। 51 ধারায় স্যার, হ্যাঁ, এটা কি 51 ধারায় বলছে? 45 থেকে 51 মধ্যে আলোচনা করবেন, এটা পর্যালোচনা করেই করবেন। এখন আমরা এটা বাধ্য আমরা বলতে পারি, কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা এটা আবার নোটে বলে দিব, যদি ক্ষেত্র বিশেষে প্রশ্ন উঠে, ওই ব্যক্তি আর্থিক প্রলোভন বা পার্থিব জগতের কোনো লোভের মোহে পড়ে সেই বিবৃতিটা বা মতামতটা চেঞ্জ করছে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত কিন্তু অন্যদিকে এই বিষয়টা মন নিতে পারে, ঠিক কিনা? এটা নোটে আমরা দিয়ে দিব, কিন্তু আসলে কিন্তু প্রকৃতপক্ষে বাধ্য, কিন্তু ক্ষেত্র বিশেষে। এটা তো বিজ্ঞ আদালতের যিনি বিচারক, উনি তো আর অনভিজ্ঞ না, ঠিক কিনা? ওইটা জাস্ট শুধু সেন্সটা বললাম আমি এখানে। আইনের বিষয়গুলো এইভাবেই বিশ্লেষণ করতে হয়। বাধ্য সরাসরি আপনারা বাধ্য বলে দিচ্ছে, আপনি বলে হ্যাঁ বাধ্য, উত্তর হয়ে গেল না, ওটারে বিশ্লেষণ করতে হবে নিজের মতো করে। এখন আসেন ওই 45-এর ক, খ, গ, এই তিনটা জিনিস আমি খুব ভালোভাবে আপনাদের পড়াবো, মনে রাখবেন। আর 46 হচ্ছে এই বিশেষজ্ঞ মতামতের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, এই সকল বিষয়ই বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিকতা আছে। 47 হচ্ছে হস্তাক্ষর সম্পর্কে যে মতামত। 48 হচ্ছে অধিকার বা প্রথা সম্পর্কে যারা মতামত দেয়। এই 48 ধারায় কিন্তু তারা এই বিশেষজ্ঞ না, তারা হচ্ছে সাধারণ সাক্ষী। তারা যে সাক্ষ্য প্রদানটা করে, আমার মতে হচ্ছে তারা সাধারণ সাক্ষী। কারণ অধিকার বা প্রথা সম্পর্কে কি একজন বিশেষজ্ঞ বলা যায়? বিশেষজ্ঞ হচ্ছে এক্সপার্ট মতামত, যে এরা তৃতীয় পক্ষ সাক্ষী বলতে পারি আমরা, সাধারণ তৃতীয় পক্ষ সাক্ষী। অধিকার বা প্রথা সম্পর্কে ধরেন একটা পুকুরে একটা নলকূপ যুগের পর যুগ ধরে, মানে বংশ পরম্পরায় এক একজন ভোগ করে আসতেছে নলকূপের পানি বা একটা পুকুর, তাহলে ওইটা তো একটা প্রথা, এটা যারা মুরব্বীরা দেখছে তারা এই টাইপের লোকজন বিজ্ঞ আদালতে সাক্ষী দেবে, তারা কি বিশেষজ্ঞ সাক্ষী বলবেন? তারা তৃতীয় পক্ষের সাক্ষী বলতে হবে। কথা বুঝছেন? তাহলে এই যে বিশেষজ্ঞের যে চ্যাপ্টারটা, বিশেষজ্ঞের যে মতামতটা, তৃতীয় পক্ষের যে অভিমতটা, এখানে আপনার যা শুধু আমি লেভেল 2 হালকা আলোচনা দিলাম, এটুক শুধু মনে রাখেন। আর এখানে আর গভীরে আমি গেলাম না। এখানে আমি 45-এর ক, খ, গ তিনটা পার্ট সুন্দরভাবে বুঝাবো। 46 পড়াবো, 47 পড়াবো, 48 পড়াবো, 49, 50, 51, এই সবগুলা ধারা আমি খুব ক্লিয়ার ভাবে আপনাদের বুঝাই দেবো। আচ্ছা, এখানে বাদ দেওয়ার কিছু নাই, এখান থেকে প্রশ্ন আসেই। এখানে আমি সবগুলা ধারাই আপনাদের সুন্দরভাবে পড়াবো, জাস্ট কনসেপ্টটা দিলাম, লেভেল 2 যে কনসেপ্ট না দিলেই না। তারপর হচ্ছে 52 থেকে 55 চরিত্র যখন আদালতে প্রাসঙ্গিক। এই চরিত্র নিয়ে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র কিন্তু অপ্রাসঙ্গিক, ঠিক আছে? কিন্তু ওই কথিত আচরণ, যে চরিত্র নিয়ে যে ব্যক্তির বিরুদ্ধে কথিত আচরণ দেওয়ানি, সেটা অপ্রাসঙ্গিক। তবে বিজ্ঞ আদালতের বিচারাধীন কোনো বিষয় হইলে সেটা প্রাসঙ্গিক হতে পারে। কথার মায়ের পেছ আছে, প্রথম অপ্রাসঙ্গিক বললে পরে আবার প্রাসঙ্গিক হইতে পারে, যদি বিজ্ঞ আদালতের বিচারাধীন সম্পর্কিত কোনো বিষয় হয়ে থাকে দেওয়ানি প্রকৃতির।
এটা হচ্ছে 52 ধারা, কিন্তু মূলত অপ্রাসঙ্গিক, এটা মনে রাখতে হবে। আর 53 ধারা হচ্ছে ফৌজদারি মামলায় চরিত্র যখন প্রাসঙ্গিক আছে, আর খারাপ চরিত্র যখন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকের যে বিষয় আছে এটা হচ্ছে 54 ধারা। আর এখানে চরিত্র বলতে মূলত বোঝানো হয়েছে, অনেক সময় আসতে পারে যে সাক্ষ্য আইনের অনুযায়ী চরিত্র সম্পর্কে সংজ্ঞা লিখুন, চরিত্র সংজ্ঞা লিখুন। তখন চরিত্র সংজ্ঞা আপনি কি লিখবেন? চরিত্র সংজ্ঞা তো কোথাও সুনির্দিষ্ট দেওয়া নাই, এই একমাত্র 52 থেকে 55 ধারা পর্যালোচনা করলে আপনি এই যদি কোনো ব্যক্তির যে খ্যাতি বা প্রকৃতি আছে, এই খ্যাতি বা প্রকৃতিকে মূলত চরিত্র বলা হয়, তার যে সুনাম আছে এই বিষয়টাকে চরিত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে সাক্ষ্য আইনে দৃষ্টিতে। তাহলে যেখানে আমাদের সুনির্দিষ্টভাবে সংজ্ঞা নাই সেটাকে আমরা ওই অংশের পর্যালোচনা করে নিজের ভাষায় লিখে দিলে উত্তর হয়ে যাবে। বুঝতেছেন? ওকে, এখন দেখেন আমাদের কিন্তু প্রথম খণ্ডের আলোচনা শেষ, লেভেল 2 আলোচনা শেষ, লেভেল 1 এবং 2 আলোচনা শেষ। লেভেল 1 এ আমরা একটা ট্রিক শিখছিলাম বিশদ অফ আরামস। বিতে বিষয়ের প্রাসঙ্গিকতা 5 থেকে 16 ধারা, তারপরে শত হচ্ছে স্বীকৃতি 17 থেকে 23 31, আর হচ্ছে বিশদ দত হচ্ছে দোষ স্বীকারোক্তি আমাদের 24 থেকে 30, আর বিশদ অফ আরামস আতে হচ্ছে আদালতের রায় যখন প্রাসঙ্গিক, সেটা বিচারিক আদালতের রায়, ওইটা হচ্ছে আমাদের কত থেকে কত? বিচারিক আদালতের রায় কত? 40 থেকে অভিযুক্ত 44। 40 থেকে 44 স্যার। হ্যাঁ, মত বিশেষজ্ঞের মতামত বা তৃতীয় পক্ষের অভিমত এগুলা হচ্ছে 45 থেকে 51, আর চরিত্র 52 থেকে 55। তো বিশদ অফ আরামস হচ্ছে এই 8টা টপিক আমাদের এই প্রথম খণ্ডে। তাহলে প্রথম খণ্ড শেষ। 32-33 ছেড়ে গেছেন স্যার। হ্যাঁ, 32-33 তো বললেন না স্যার, যে 32 33 তো বিশদ পাস অফ করে আরাম। ফেলছি আর কি, এটা তো আগে আলোচনা করে দিয়েছি, আচ্ছা সমস্যা নাই। 32 33 হচ্ছে যে সকল ব্যক্তিকে বিজ্ঞ আদালতে হাজির করা যায় না, মানে অযোগ্য, এটা অযোগ্য দিয়া বিশদ অফ আরামস অতে অযোগ্য, অযোগ্য অযোগ্য দিয়া ওইটা বুঝাইছিলাম। আচ্ছা এটা আপনারা জানেন, পারেন, সমস্যা নাই, আমি জানি, আমার আস্থা আছে। আপনারা যারা লেখছেন, হোমওয়ার্ক করছেন, তারা প্রত্যেকে এটা পারেন। এখন আসেন আমরা চলে যাই দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড আমাদের কি বিষয় নিয়ে আলোচনা করছে? কিভাবে প্রমাণ করতে হবে, কিভাবে প্রমাণ করতে হবে। দ্বিতীয় খণ্ডের মধ্যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায়ের বিষয়বস্তু দিয়ে প্রমাণ করতে হবে। 4টা অধ্যায়ের মধ্যে আমাদের চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু মূলত দিয়ে প্রমাণ করতে হয়। চতুর্থ অধ্যায়ের বিষয় কি? মৌখিক সাক্ষ্য। আর পঞ্চম অধ্যায়ের বিষয় হচ্ছে দালিলিক সাক্ষ্য। মূলত কি এই যে দ্বিতীয় খণ্ডটা প্রমাণ করতে হবে কিভাবে? মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্যের মাধ্যমে। আমি কি বুঝাইতে পারছি ভাই? অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের বিষয় দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে চতুর্থ অধ্যায় হচ্ছে মৌখিক সাক্ষ্য 59-60। 59 ধারায় হচ্ছে মৌখিক সাক্ষ্য যে প্রাসঙ্গিক এটা আমরা জানি, আর 60 ধারায় হচ্ছে মৌখিক সাক্ষ্য অবশ্যই সরাসরি হইতে হবে, যেটা আমরা 3 ধারায় আলোচনা করে আসছি অলরেডি। সাক্ষ্য নিয়ে 3 ধারায় আমরা আমাদের প্রথম সেশন আলোচনা করে আসছি, ঠিক কিনা? করে আসছি। আচ্ছা, তাহলে আমরা এটা ইজিলি বুঝতে পারতেছি এবং এটা আমরা গল্পের আকারে বুঝাইছি। তাহলে 59-60টা হচ্ছে মৌখিক সাক্ষ্য সরাসরি হইতে হবে, মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক 59 ধারা, আর 60 ধারা হচ্ছে মৌখিক সাক্ষ্য সরাসরি হইতে হবে। 59-60 শেষ, চতুর্থ অধ্যায়ের আলোচনা শেষ। পঞ্চম অধ্যায়ের আলোচনাই হচ্ছে আমাদের ট্রিক্সের আলোচনা। এখানে বলা হয়েছে যে দলিলিক সাক্ষ্য দ্বারা উপস্থাপন, দলিলিক সাক্ষ্যের যে 10টা বিষয় আমরা টপিক আইডেন্টিফাই করছি, সেই 10টা টপিক আমরা বলছিলাম যে দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল। দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল কি? সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। এটা দিয়ে আমরা পুরা 10টা টপিক মনে রাখি। দাউদের দ দিয়ে আমরা বলছিলাম যে দালিলিক সাক্ষ্যের সাধারণ যে বিধান 61 থেকে 65 ধারা। তারপরে আমরা দাউদের পরে আমরা চলে গেছিলাম ও দিয়ে উপস্থাপন। তাহলে উপস্থাপন আমরা দলিলের চ্যাপ্টার পড়তেছি, তাহলে দলিল উপস্থাপন করার নিয়ম 66 ধারা। তারপরে দ দিয়ে আবার দলিল লেখক, দলিল লেখকের স্বাক্ষর, তাহলে দলিল লেখক যে দলিল লেখকে স্বাক্ষর করে বা দলিল লেখে তার ওই হস্তাক্ষর আছে, তাহলে দলিল লেখকের স্বাক্ষর বা হস্তাক্ষরের প্রমাণ আমাদের 67 ধারা। তারপরে দাউদের পরে আমরা চলে গেছিলাম ডিপ্রেস, ডিতে ডিজিটাল স্বাক্ষর প্রমাণের যেই বিধান এটা ছিল আমাদের 67 ক ধারা। তারপরে আমরা চলে গেছিলাম ওই ডিপ্রেসের প্রতে প্রত্যয়িত দলিল প্রমাণের পদ্ধতি 68 থেকে 72 ধারা। তারপর আমরা চলে গেছিলাম 73 শতে হচ্ছে স্বীকৃতি বা শতে হচ্ছে স্বাক্ষর বা সিল, অর্থাৎ দলিলে যে স্বাক্ষর বা সিল থাকে সেই স্বাক্ষর বা সিলটা অন্য যে স্বাক্ষর বা সিলটা সঠিক এবং এটা সন্দেহ হইতেছে ওই অন্য স্বাক্ষর বা সিলের সাথে তুলনা করতে হয়।
কত ধারা? 73-এর 73-এর ক ছ ক ক ধারা। হ্যাঁ, আর 73-এর খ ধারায় বলা হয়েছে ফেবুতে, ফতে হচ্ছে ফরেনসিক রিপোর্ট বা ফরেনসিক সাক্ষ্য, বতে হচ্ছে বস্তুগত সাক্ষ্য, আর ততে তুলনা। তাহলে ফরেনসিক সাক্ষ্য বা বস্তুগত সাক্ষ্যের তুলনা অন্যান্য যে প্রমাণিত যে সাক্ষ্য আছে এই দলিলে চ্যাপ্টারে, অন্যান্য যে সাক্ষ্য আছে ওই সাক্ষ্যের সাথে তুলনার কথা বলা হয়েছে। এটা 73-এর খ ধারা। দেখেন কত ইজি ভাবে আপনাদের দিচ্ছি। তাহলে 8টা টপিক আমাদের শেষ এই ফেবুতে পর্যন্ত। এখন সবশেষে সরকারি ও বেসরকারি দলিল, ওইটা হচ্ছে 74 থেকে 78 ধারা। আর দলিল সম্পর্কে অনুমান, ওইটা হচ্ছে 79 থেকে 90-এর ক ধারা। শেষ আমাদের পঞ্চম অধ্যায় শেষ। ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় ভাগের সর্বশেষ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় দলিল সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। যেখানে আমাদের দলিলের সাক্ষ্যই হচ্ছে মুখ্য, ওইখানে মৌখিক সাক্ষ্যের প্রয়োজন নাই, মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। ওটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। কত থেকে কত? 91 থেকে 100 ধারা। এখানে আবার একটা ধারা আছে আপনাদের দলিল সম্পর্কে, যে ওই যে ইয়ার মধ্যে পঞ্চম অধ্যায়ের যে দলিল সম্পর্কে যে অনুমান, ওইখানে এই 79 থেকে 90-এর ক ধারা পর্যন্ত ওইখানে একটা ধারা আছে 90, 3-30-এ 90, মানে 30 বছরের পুরাতন দলিল যেটা আপনার বাপদাদারা সংরক্ষণ করে রাখছিল, ওইটা যদি বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রয়োজন হয়, সেটা উপস্থাপনের মাধ্যমেও কিন্তু আপনার দেওয়ানি মামলার বিষয়টা প্রমাণ করতে পারবেন। ওটা 90 ধারায় আছে। ওটা জাস্ট একটা বোনাস একটা বিষয় বললাম আপনাদের। ওইখানে তো আপনাদের এত ইম্পর্টেন্ট নাই, যেটা আপনার ওই 79 থেকে 90 ধারার যে বিষয়গুলো আছে, ওখানে জাস্ট একটা কথা বললাম আপনি নরমালি। আচ্ছা, পরে আমরা চলে গেছিলাম 91 থেকে 100 ধারা। আমাদের দ্বিতীয় খণ্ড কিন্তু শেষ। তাহলে দ্বিতীয় খণ্ড শুধুমাত্র আমরা এই ট্রিক্সে শিখছিলাম যে দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিল, সরকারি ও বেসরকারি কি দলিলের অনুমান সম্পর্কে। ব্যাস, তাহলে আমাদের ট্রিক্স নাম্বার 4 এটা শেষ। এখন আমরা তৃতীয় খণ্ড আসবো। তৃতীয় খণ্ড তো সবচেয়ে সহজ। তৃতীয় খণ্ডে 3টা টপিক আছে, 3টা ট্রিক্স। প্রথম হচ্ছে সপ্তম অধ্যায়ে হচ্ছে আমাদের আমরা পড়ছিলাম ওই 3টা ব্যক্তির নাম নিয়ে। একটা হচ্ছে দিব্য জিসা ও মা প্রসাদানে। দিব্য জিসা ও মা প্রসাদানে 101 থেকে 114 ধারা প্রমাণের দায়ভার সম্পর্কিত বিধান, সপ্তম অধ্যায়। তাহলে দিতে হচ্ছে কি দায়ভার, প্রমাণের দায়ভার, অর্থাৎ প্রমাণের সাধারণ যে দায়ভার আছে, সাধারণ প্রমাণের দায়ভারের সাধারণ বিধান, যে আমাদের 101 থেকে 104 ধারা। এই 101 থেকে 4 ধারা হচ্ছে প্রমাণের সাধারণ বিধান, দায়ভার বা দায়িত্ব যেটাই বলি আমরা। আর পরে আমরা দিব্য দ দিয়ে পড়লাম, আর ব দিয়ে হচ্ছে ব্যতিক্রম এবং বিশেষ তথ্য প্রমাণের দায়ভার। এখানে ব্যতিক্রম তো আমরা বিশ্লেষণ করে বুঝাই দিছি। ব্যতিক্রম কোন সাধারণ ব্যতিক্রম, পেনাল কোডের 4র্থ অধ্যায়ে যে সাধারণ ব্যতিক্রম আছে 96 থেকে 76 থেকে 106 ধারার যে বিষয়বস্তুগুলো আছে, ওগুলার যে ঘটনায় এটা তার ওই ব্যক্তিকে প্রমাণ করতে, অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে সে যে এটা অভিযুক্ত না এই অপরাধের দায়ে, এটা তাকেই প্রমাণ করতে হবে। তাহলে ব্যতিক্রম বলতে আমরা এটা এখানে বুঝাইছি 105 ধারা। ব্যতিক্রম, বতে বিশেষ তথ্য। বিশেষ তথ্য যে ব্যক্তি যেই ঘটনাটা জানে সেই মানে বিশেষ তথ্য প্রমাণের দায়ভার তার, ওটা হচ্ছে 106 ধারা। ট্রেনের টিকিট আর লটারি দিয়ে বুঝাইছিলাম 106 ধারা। আর জীবিত বা মৃত প্রমাণের দায়ভার 30 দিন 1 মাস, এটা বুঝাইছিলাম। 30 হচ্ছে জীবিতর ক্ষেত্রে, আর 7 হচ্ছে ওই মৃতর ক্ষেত্রে। মৃত সরাসরি মৃত কিন্তু বলে না এখানে, নিখোঁজ, মানে সে মারা গেছে বা নিখোঁজ হয়েছে বা মৃত এরকম বুঝাইছে। কিন্তু জীবিতের অল্টারনেটিভ মৃত, এটা এইভাবে বোঝানোর জন্য এইভাবে কৌশল আপনাদের শিখাইছি। তাহলে 107 দ্বারা হচ্ছে 30 বছর ধরে এলাকাবাসী জানে যে 30 বছর ধরে লোকটা জীবিত, কিন্তু আপনি বিজ্ঞ আদালতে বলতেছেন লোকটা মৃত, তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে লোকটা যে মৃত। এটা হচ্ছে 107 দ্বারা। আর 108 দ্বারা হচ্ছে 7 বছর ধরে একটা লোক নিখোঁজ আছে, তার মানে কি এলাকাবাসী জানে যে 7 বছর ধরে এই লোকটা এলাকায় নাই, অর্থাৎ সে মারাও যাইতে পারে, তাহলে মৃত। সেই লোকটারে আপনি যদি বলেন জীবিত, তাহলে এটা আপনারই প্রমাণ করতে হবে। ওটা হচ্ছে 108 দ্বারা। আর ওই এটা তো আপনার ওই যে জি স্যার জি দিয়া শিখলেন। আর সাদি হচ্ছে সম্পর্কের অস্তিত্ব, অংশীদারগণের যে সম্পর্কের অস্তিত্ব আছে, এই অস্তিত্ব প্রমাণের দায়ভার সম্পর্কে বলা হয়েছে 109 ধারা সদিয়া। তারপরে জিসা
জি স্যার পরে কি মা, মালিকানার বিষয় প্রমাণের দায়ভার, ওটা হচ্ছে কত 110 ধারা। তারপরে প্রত হচ্ছে প্রতারণা বা ষড়যন্ত্র যে আপনার সাথে করছে, আপনার এই বিষয়টা প্রমাণ করতে হবে যে আপনার সাথে প্রতারণা বা ষড়যন্ত্র করছে, 111 ধারা। সেটা লেনদেন সম্পর্কিত বিষয় হইতে পারে। আচ্ছা 111-র পরে 112 হচ্ছে সন্তানের বৈধতা প্রমাণ। বিবাহ স্থির থাকাকালীন সময়ে 112 আর কি, ওই সন্তান সতের সন্তান আবার বৈধ সন্তান, বৈধতা সন্তানের বৈধতা প্রমাণ, অর্থাৎ বিবাহ স্থির আছে, এই স্থির থাকাকালীন বা আপনার ছাড়াছাড়ি হয়েছে, ডিভোর্স হয়েছে, এই 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্ম লাভ করে সেটা বৈধ সন্তান হিসেবে গণ্য হবে ওই সময়কালীন। এবং ওই 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে বৈধ সন্তান গণ্য হবে, এটা আইনে বইলা দিচ্ছে 112 ধারায়। তবে কোনো ব্যক্তি যদি বলে যে এটা বৈধ সন্তান না, তাহলে যে বলবে না তার এই বিষয়টা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই 280 দিনের মধ্যে তাদের মধ্যে শারীরিক বা দৈহিক মিলন হতে পারে। ঠিক আছে, এখানে একটা ডাউট যদি আসে, যদি ডাউট যে সৃষ্টি করবে তাকে এই বিষয়টা প্রমাণ করতে হবে। এটা একটা জটিল একটা সেকশন, 280 দিন, এটা মনে রাখবেন। বোঝা গেছে? তাহলে এখানে 112 আর 113 তো বাতিল। আমরা বলছিলাম যে প্রসাদের দ বাদ দেওয়ার জন্য। এরপরে আনের আ দিয়া হচ্ছে আদালতের যে সাধারণ বিধান, দ বাদ আর এদিকে দ বাদ, বাদের পরে বাদের শেষে দ আছে, এখানেও দ আছে, তাহলে দ বাদ দিলেন 113 এমনিতেও বাতিল, তাহলে দ বাদ 113 বাদ। আর এদিক দিয়ে আদে হচ্ছে আদালতের সাধারণ অনুমান 114 দ্বারা। আদালতের সাধারণ অনুমানটা কিন্তু আমরা নরমালি বুঝাইছি যে আহ, একটা ঘটনা দিয়ে, একটা লঞ্চ দিয়া বা একটা জাহাজ দিয়া বুঝাইছিলাম। একটা জাহাজে 10-15 জন গেছে ব্যবসায়িক সূত্রে, তারা আসার কথা ধরেন একটা নির্দিষ্ট সময়ে না এসে আরো 10-15 দিন ওভার হয়ে গেছে, 1 মাস ওভার, 2 মাস 3 মাস ওভার হয়ে গেছে, কিন্তু তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না, জাহাজও পাওয়া যায় না। তো বিজ্ঞ আদালত সাধারণ অনুমান করতে পারে যে তারা মারা গেছে, যেহেতু জাহাজও পাওয়া যায় না, জাহাজ ডুবছে। এবং ওই পরবর্তীতে ওই জাহাজটা ডুবন্ত অবস্থায় কোথাও পাইছে, ওখানে কঙ্কাল টঙ্কাল পাইছে, তাহলে বিজ্ঞ আদালত সাধারণ অনুমান করে নিতে পারে যে তারা মারা গেছে। 114 দ্বারা শুধু এই বিষয়টা জেনে রাখেন। এখানে কয়েকটা পয়েন্ট আছে, এটা আমি আপনাদের পরবর্তীতে যখন ব্যাখ্যামূলক আলোচনায় যাব একটা ট্রিক্সের মাধ্যমে ওইটা আমি সুন্দরভাবে বুঝাই দিব। কোনো প্যারা নাই, রিল্যাক্স, শুধু মূল লেভেল 2 বিষয়টা মাথায় রাখেন। তাহলে 114। এখন আসেন প্রতিবন্ধ, ওই যে প্রতিবন্ধী বলছিলাম যে নবম অধ্যায় 115 থেকে 117, এই প্রতিবন্ধটা হচ্ছে স্বীকৃতির বাধা। প্রতিবন্ধর আরেক নাম হচ্ছে স্বীকৃতির বাধা, আর ইংলিশে হচ্ছে স্টপেল। পরস্পর বিরোধী যে বক্তব্য, পরস্পর বিরোধী বক্তব্য হচ্ছে এই প্রতিবন্ধ। কিরকম? আমি ওই সুমন ভাইরে বলছি, সুমন ভাইরে বিবৃতি দিছি যে সুমন ভাইরে বলছি যে সুমন ভাই আমি তো একটা কাজ করছি, এই কাজটা আমি যে করছি এটা কিন্তু আপনি কাউরে বললেন না, আমি কিন্তু ওই অমুকের কাছ থেকে এই 2 লাখ টাকা নিয়ে মাইরা দিছি, এটা আপনি আমার কাছের লোক আপনারে বললাম, আপনার কাউরে বললেন না। এই যে আপনার সাথে আমি বললাম, বিজ্ঞ আদালতে ওই লোক আবার যায় মামলা করে দিছে, বুঝছেন? মামলা করে দিছে। এখন আপনি যাই যে এই এই বিষয়ে বিজ্ঞ আদালতে যখন আপনি যখন সাক্ষী দিবেন, তখন পরস্পর বিরোধী হয়ে যাবে না? আমি আপনার সাথে তো পরস্পর বিরোধী হয়ে যাবো। এই জন্য এই 115 থেকে 117 ধারা বলছে পরস্পর বিরোধী বক্তব্য। কথা বুঝছেন? বা স্বীকৃতির বাধা। আমি কি বুঝাইতে পারছি? যাতে আমরা এই এই অধ্যায়টাকে সৃষ্টি করা হয়েছে কেন? যাতে আমাদের মুখের কথার ভ্যালু থাকে। আমরা এক একজনের এক এক সময় এক এক ধরনের কথা দিয়ে পরে কথা রাখি না, কথার বরখেলাপ করি। এই কথার বরখেলাপটা যেন আমরা না করি, এটারই বলে প্রতিবন্ধ বা প্রতিবন্ধকতা বা পরস্পর বিরোধী বক্তব্য, বা এটা নিবৃত্তি, কি যেন একটা শব্দ আছে, নিবৃত্তি, নিবৃত্তিমূলক কি যেন একটা শব্দ আছে, বা স্টপেল। ঠিক আছে, 115 থেকে 117 ধারা। তো এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের আলোচনা। নবম অধ্যায়ের আলোচনা হচ্ছে সাক্ষী সম্পর্কিত বিধান। এখানে একটা ট্রিক্সের মাধ্যমে আমরা পড়ছিলাম সাক্ষী সম্পর্কিত বিধান। কি ট্রিক্স ছিল মনে আছে? জবা দিয়া, জবাব জবাব পেদু না স্যার। মানে জবারে বলছি যে জবা গ্যাস ছেড়ো না, মানে জবা পেদো না। আচ্ছা এটুকু এটুকু মনে রাখলে হচ্ছে, যৌতে হচ্ছে যোগ্য সাক্ষী, সাক্ষী দেওয়ার জন্য যোগ্য সাক্ষী, কিন্তু সাক্ষী দিতে বাধ্য নয়, 118 থেকে 125। আর
পেতে হচ্ছে পেশাদারিত্বের খাতিরে যোগাযোগকৃত ব্যক্তিদের সাক্ষী। পেশাদারিত্বের খাতিরে যোগাযোগকৃত ব্যক্তিদের সাক্ষী 126 থেকে 129, আর 130 থেকে 132 পর্যন্ত বাতিল করে দিছি আমি নিজেই নিজ ক্ষমতায়। 130 থেকে 132 বাতিল। আর 133 থেকে 134 এখানে বলছি যে দুষ্কর্মে সহযোগী সাক্ষী। দুনা, দুতে হচ্ছে দুষ্কর্মে সহযোগী সাক্ষী, সাক্ষীর চ্যাপ্টার, এই জন্য দুষ্কর্মে সহযোগী সাক্ষী। একে আবার এই দুষ্কর্মে সহযোগী সাক্ষীকে আবার রাজসাক্ষীও বলা হয়। কথা ঠিক আছে কিনা? রাজসাক্ষীও বলা হয়। তো রাজসাক্ষীর সংজ্ঞাটা তো নিজের মতো করে আপনারা দিতে পারবেনই। কি পারবেন না সুমন ভাই? পারবেন? পারবো স্যার। হ্যাঁ পারবেন। আবার এই রাজসাক্ষী সম্পর্কে পুলিশ রেগুলেশনে কত বিধিতে বলা আছে সুমন ভাই, খেয়াল আছে? 337-38 স্যার। 300, সিআরপিসি 337-38 হ্যাঁ স্যার। সিআরপিসি 337-38। আর পিআরবি কত? পিআরবি স্যার কত? আচ্ছা যাই হোক, মনে 400 না কত থাকলে তো জন টেনশন স্যার? নেওয়ার কিছু নাই। মনে নাই স্যার। 459 486 সম্ভবত বলা আছে, একটু দেখে নিন। হ্যাঁ হ্যাঁ 486 স্যার। 459 486 তে সম্ভবত বলা আছে, দেখে নিন। আমারও এটা অনেকদিন ধরে দেখা হয় না, দেখে নিন, এটাই মনে হয় হইতে পারে। আচ্ছা তাহলে এই রাজসাক্ষী জি স্যার, হ্যাঁ, ঠিক আছে, 459 আর 486। হ্যাঁ 459 486 এটাই বলছি আমি। আচ্ছা তাহলে আমরা এই 133 134 গেল। তাহলে আমাদের এই সাক্ষী সম্পর্কিত বিধান শেষ। এরপর হচ্ছে সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান, 10ম অধ্যায়। কত থেকে কত ভাই? 135 থেকে 165 ধারা। এখানে আবার একটা ট্রিক্স আমরা শিখছিলাম সর্বশেষ 10ম অধ্যায়ের একটা ট্রিক্স মনে আছে? গ্রহণে ইঙ্গিতবাহী পূজানীতি স্মৃতি জাগে দলিলে। বাহ, গ্রহণে, সাক্ষ্য গ্রহণে লেখা, মানে ইঙ্গিতবাহী। সাক্ষ্য গ্রহণও রাখেন, যেহেতু সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত চ্যাপ্টার। আমি তো শুধু গ্রহণে দিছিলাম, কিন্তু এই ট্রিক্সটা বানানোর সময় সাক্ষ্য কথাটাও লেখার দরকার ছিল, এটা ভুলবশত লিখি নাই। আপনারা এইভাবেই বললেন যে সাক্ষ্য গ্রহণে ইঙ্গিতবাহী পূজানীতি, পরে স্মৃতি জাগে দলিলে। দলিলে। এই তো, তাহলে সাক্ষ্য গ্রহণে ইঙ্গিতবাহী পূজানীতি স্মৃতি জাগে দলিলে, এই ট্রিক্সের মাধ্যমে পড়েন। তাহলে সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত সাধারণ বিধান 135 থেকে 140 ধারা। আর ইঙ্গিতবাহী প্রশ্ন হচ্ছে 141 থেকে 144 ধারা। 44 এখন স্যার। এই ইঙ্গিতবাহী প্রশ্নের কিন্তু সংজ্ঞা 141 ধারায় সরাসরি বলা না থাকলে আমরা 140 ধারায় সংজ্ঞা দিই। 141 ধারার সংজ্ঞা আমরা কিভাবে দেই? বিজ্ঞ আদালতে যে দেওয়ানি ফৌজদারি মামলা সম্পর্কিত বিষয়ে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে প্রশ্ন করা হয় বাদী বিরোধী পক্ষকে, তখন ওই প্রশ্নের মধ্যে যে উত্তরটা নিহিত থাকে সে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়। এটা আমরা সহজ ভাষায় 141 ধারায় নিজের ভাষায় লিখব। আর 142 ধারায় হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। কখন করা যাবে না জানেন? জবানবন্দির ক্ষেত্রে স্যার। হ্যাঁ জবানবন্দির ক্ষেত্রে করা যাবে না, জেরার ক্ষেত্রে করা যাবে। হ্যাঁ, জবানবন্দির ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। আর জেরার ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, সেটা হচ্ছে 100 কত ধারা? 43 ধারা। 42 ধারায় করা যাবে না, আগে হচ্ছে না, পরে হচ্ছে হ্যাঁ করা যাবে। 43 ধারায় করা যাবে, ওটা জবানবন্দির পরে জেরার সময়। ঠিক আছে কিনা? বাদী এবং বিবাদী দুইটা পক্ষ থাকে। এই রাজু মনোযোগ দাও, মনোযোগ দাও দিকে। জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি, তিনটা বিষয় তোমার বুঝতে হবে এই অংশে। সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান এই 10ম অধ্যায়ে তিনটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে: জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি। সবাই একটু মনোযোগ দেন। জবানবন্দিটা কি আর জেরা কি, পুনঃজবানবন্দি কি? ধরেন ওই দেওয়ানি এবং ফৌজদারি মামলা বিজ্ঞ আদালতে যেটা বিচারাধীন ছিল, ওই মামলায় আপনি বাদী পক্ষ আর আপনার বিবাদী পক্ষ হচ্ছে রাজু, এই দুই পক্ষ আপনার যখন বিজ্ঞ আদালতে হাজির থাকবেন, বাদী পক্ষ যখন তার সাক্ষীরে নিয়ে আসবে, ওই বাদী পক্ষ যখন সাক্ষী কিছু জিজ্ঞাসা করবে, ওই জিজ্ঞাসার প্রেক্ষিতে ওই সাক্ষী যে উত্তর দিবে সেটা হচ্ছে জবানবন্দি বাদী পক্ষের ক্ষেত্রে। আর রাজু হইছে বিবাদী পক্ষ, সে যাইয়া যখন প্রশ্ন করবে বিরোধী পক্ষ হিসাবে, তার প্রশ্নের উত্তরে যে উত্তরটা দিবে ওই সাক্ষী, আপনার সাক্ষী সুমন ভাইয়ের সাক্ষী, সেটা হবে জেরা।
আর পুনঃজবানবন্দি হচ্ছে রাজু ভাইয়ের পছন্দ হইলো না, সাক্ষী পল্টি লইছে মনে করেন, বৈরী সাক্ষী হয়ে গেছে, শত্রু সাক্ষী হয়ে গেছে, রাজু ভাইয়ের কাছে মনে হলো যে সে তার বিরুদ্ধে চলে গেছে, তখন সে যাই আবার যখন প্রশ্ন করবে তখন হয়ে যাবে সেটা পুনঃজবানবন্দি, তার সাক্ষীর যখন নিজের সাক্ষীর যখন নিজে প্রশ্ন করবে। এই হচ্ছে জবানবন্দি, জেরা এবং পুনঃজবানবন্দি, এই তিনটা টার্মস লেভেল 2 বিষয়গুলো আপনার বুঝতে হবে। দেখেন সর্বশেষ আপনারা এই 6 জন টিকে আছেন, 30 জন ছিলেন, 30-31 জন ছিলেন শুরুতে। এটা হচ্ছে ধৈর্য ভাই, সবাই পারে না, এই ধৈর্য সবার হয় না। আমি তো বলেই দিছি যে ক্লাসটা 2টা সেশন লাগবে। স্যার প্রয়োজন আছে, সবাইরে ভুল বুঝে না স্যার, ডিউটির ইদানিং চাপ না স্যার, সামনে নির্বাচন, এই জন্য স্যার অনেক সময় অনেক মানুষ তো বিভিন্ন কাজে থাকে স্যার, ডিউটিতে এটা নিয়োজিত সত্য থাকে, ভাই, এটা আমাদের বুঝতে মানুষে হবে, জি স্যার। এটা বুঝতে হবে। মানুষের আমি ভুল এটা বুঝেন না বুঝি স্যার। আসলে এটা বলে ফেলছি, হ্যাঁ স্যার, তার জন্য নির্বাচনের পরে সব ঠিক হয়ে যাবে স্যার, দেখেন। হ্যাঁ ঠিক হবে, আমি আশা করি। কারণ আমি যেভাবে উপস্থাপন করি বা বোঝানোর চেষ্টা করি, আমার বিশ্বাসের জায়গা থেকে আমি মনে করি যে এটা ঠিক হয়ে যাবে। আপনারা স্যার এই নির্বাচনের বিষয়গুলো কি সময় মনে করেন জানি না। নির্বাচন তো ডিউটি স্যার মনে হয় আপনারও পড়বে স্যার, পড়বে না স্যার? আমার পড়ছে ভাই, সবারই, আমাদের ও, সবারই পড়ছে। স্যার আপনার এখানে ইন্সপেক্টর সালাউদ্দিন স্যার ছিল, চিনেন? হ্যাঁ উনি তো এসপি। না না স্যার, ইন্সপেক্টর স্যার। সালাউদ্দিন স্যার যিনি আছেন উনি আমাদের এসপি অ্যাডমিন একজন আছেন। না স্যার, তাহলে উনি না স্যার। আচ্ছা ক্লাসটা শেষ হয়ে যাবে, অপ্রাসঙ্গিক কথা না বলি রাজু, পরে অনেক সময় আছে, অল্প একটু আছে, একটু শোনো। তাহলে আমরা ওই কোন পর্যন্ত গেছিলাম? ইঙ্গিতবাহী প্রশ্ন। ইঙ্গিতবাহী ইঙ্গিতবাহী প্রশ্ন প্রশ্ন। 144 পর্যন্ত। তারপরে আমাদের ওই পুনঃজবানবন্দি আর জেরার বিষয়টা আলোচনা করছি। হ্যাঁ জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি, তিনটা বিষয় আমরা আলোচনা করছিলাম, মনে রাখবেন। এটা কততে আছে? 137 ধারাতে না? জি স্যার। 137 ধারা। এই 137 ধারা এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে বলা আছে। এটা যদি না বুঝেন তাহলে কিন্তু এটা পরবর্তীতে আবার যখন এই চ্যাপ্টারটা পড়াবো তখন কিন্তু আপনি কিছুই বুঝবেন না গামাথা। খালি এই তিনটা বিষয় মনে রাখেন লেভেল 2। আচ্ছা তাহলে আমরা এখানে এটা নিলাম, ইঙ্গিতবাহী পূজা নীতি। নীতি হচ্ছে কি? প্রশ্ন করার যে সাধারণ নীতি। আর পূজাতে বলছিলাম পূর্ববর্তী লিখিত বিবৃতি দিয়ে জেরা এবং জেরা আইনগত প্রশ্ন, 145 থেকে 147 ধারা, 145 থেকে 147 ধারা। আর 148 থেকে 158 ধারা পর্যন্ত আপনাদের বলছিলাম যে প্রশ্ন করার নীতি। প্রশ্ন করার নীতি হচ্ছে 148 থেকে 158 ধারা। কোন প্রশ্ন বিজ্ঞ আদালতে করা যাবে আর কোন প্রশ্ন বিজ্ঞ আদালতে অ্যাডভোকেট সাহেব করতে পারবে না, এটা বিচারক নির্ধারণ করে দেয়। অপমানজনক প্রশ্ন বা ইঙ্গিতবাহী প্রশ্ন বা কুৎসা মূলক প্রশ্ন, চরিত্র আঘাত কইরা প্রশ্ন, এই সকল প্রশ্ন কোন মুহূর্তে কোন প্রশ্ন করতে পারবে করতে পারবে না এটা ইয়া করে দেয়। আর অ্যাডভোকেট সাহেব যদি অতিরিক্ত করে ফেলে, যে ইনস্ট্রাকশন দেওয়া বিচারকের সেটা যদি ওভারকাম করে ফেলে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা আছে। সেই প্রশ্নগুলো করলে তার বিরুদ্ধে তার যেই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে অ্যাডভোকেট সাহেবের, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওইটাই এই অধ্যায়ের প্রশ্ন করার নীতি সম্পর্কে কিন্তু বলা আছে, বুঝছেন? এটা 148 থেকে 158 ধারা। আর স্মৃতি পুনর্জীবিতর যে বিষয়টা 159 থেকে 161 ধারা, 61 ধারা স্মৃতি পুনর্জীবিত। এই স্মৃতি পুনর্জীবিত আবার 159 ধারায় স্পষ্টভাবে বলা আছে, ধরেন আমাদের তদন্তকারী কর্মকর্তা বা অন্য কোনো, আমি আমাদের ঘটনাই বলি, আমরা পুলিশ অফিসার বা পুলিশ সদস্যরা যখন কোনো বিষয়ে বিজ্ঞ আদালতে সাক্ষ্য গ্রহণ দিতে যাই, 4-5 বছর আগে মাদক মামলার একটা সাক্ষ্য দিতে গেলে, আপনারা দিচ্ছেন কিনা জানি না, এটা মনে না থাকাটাই মামলার আয়ু ডকেট দেখে যেভাবে সাক্ষ্য দেয় সবার কথা ওইটাই। এই মামলার ডকেট দেখে আপনার স্মৃতিটা পুনর্জীবিত কইরা পরে আপনার সাক্ষ্য প্রদান করতে হয়। এই 159 থেকে 161 ধারার ক্ষমতা বলে আপনি এই কাজটা করতে পারেন। এটা আইনে, সাক্ষ্য আইনে আপনার এই রাইটসটা দিয়ে দিছে। এটা হচ্ছে এই অংশে বোঝার বিষয়, আর গভীরে যাওয়ার দরকার নাই। আর হচ্ছে 162 হচ্ছে দলিল উপস্থাপনের বিষয়টা বলা আছে, 162 থেকে 165 ধারা। দলিল উপস্থাপন বিজ্ঞ আদালত করতে বললে আপনি দলিল উপস্থাপন যে করবেন, সমন দিলে বিজ্ঞ আদালত আপনাকে এই বাইন্ডিংটা আপনার এখানে দিচ্ছে, না করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 162 থেকে কত 165। আর সর্বশেষ আমাদের আজকের ক্লাসের শেষ ধারা 167, একাদশ অধ্যায়। আমাদের ওই পেনাল কোডের সর্বশেষ ধারা কত? 511 ধারা, 30 নাম্বার অধ্যায় নাকি?
23 নম্বর অধ্যায়ে কি একটা ধারাই আসিল সুমন ভাই? হ্যাঁ, একটা স্যার, ওই অপরাধ সংগঠনের উদ্যোগ বা হ্যাঁ চেষ্টার শাস্তি হ্যাঁ, 511। বড় ছোট অপরাধের চেষ্টা করা যেটা। আর এখানে আমাদের একটা ধারা 167 ধারা। এখানে কি 67 বলছে? অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য অগ্রাহ্য হলে নতুন করে বিচার করা হবে না। বিচার করা হবে না। কত ধারা? 167 স্যার। 167 ধারা, এই একাদশ অধ্যায়। এই হচ্ছে আমাদের ক্লাসের সর্বশেষ ধারা এবং এক ধারা থেকে শুরু করে 167 ধারা। এই প্রথম মনে হয় আমাদের রাজু ভাই সাক্ষ্য আইনের পুরা 167টা ধারার যেই বেসিক আলোচনা 1 থেকে 2 এটা শুনছে প্রথম থেকে। এটা শুধুমাত্র রাজু না, ওই সুমন ভাই, তারপরে ফাহিম, রবিউল, লতিফ ভাই, তারপরে হচ্ছে তরিকুল স্যার। বাহ, তরিকুল স্যারও আছে, আমি খুবই প্লিজড। এত ধৈর্য সহকারে দেখেন এই যে 6 জন আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনছে। এই বেসিক ফাউন্ডেশন কিন্তু লেভেল 1 2 আলোচনা এই পর্যন্তই আমি আজকে সমাপ্তি ঘোষণা করলাম।